ফোনটা তো বন্ধ, এখন কি করব? ম্যামের অবস্থা তো ভালো না, ডক্টরকে কল করো, নইলে স্যার এসে ভীষণ রাগ করবেন। আদ্রিয়ানের পার্সোনালি যে ডক্টরের সাথে অ্যাপয়েন্ট করা, তার নাম্বার সব সার্ভেন্টদের কাছেই থাকে। ওরা তাড়াতাড়ি সেই ডক্টরকে ফোন করে আসতে বলল। আদ্রিয়ান যে চেয়ারটায় ওকে বেঁধে রেখেছিল সেই চেয়ারটা এনে পায়ের উপর পা তুলে বসলো। তারপর হাতের গানটা কপাল স্লাইড করে কিছু বলবে, তার আগেই ওদের মধ্যে একজনের ফোনে কল এলো। লোকটা ভয়ে ভয়ে আদ্রিয়ানের দিকে তাকাতে আদ্রিয়ান উঠে গিয়ে হাত বাড়িয়ে ফোনটা দিতে ইশারা করলো। লোকটা ফোন আদ্রিয়ানের দিকে এগিয়ে দিতে আদ্রিয়ান স্ক্রিনে ভাই লেখা দেখে বুঝে গেল এটা রিকের ফোন। আদ্রিয়ান হেসে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রিক বলে উঠল, শোনো, আমার আসতে আরও খানিকক্ষণ সময় লাগবে। ততক্ষণে প্রাণে মারার ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বের করার চেষ্টা করো। আর যদি না বলতে চায় তো হাতে দু একটা শ্যুট করে দিবি। কথাগুলো শুনে আদ্রিয়ান নিঃশব্দে হেসে লোকগুলোর দিকে তাকিয়ে ভুরু নাচালো। লোকগুলো আবারও একটা ঢোক গেল। আদ্রিয়ান কানে ফোন নিয়ে বলল, হাতে, পায়ে, হাঁটুতে, কবজিতে শ্যুট করা হয়েছে, আর কোথাও করতে হবে? আদ্রিয়ানের গলা শুনে রিক চমকে গেল। কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করে দেখলো ঠিকই আছে। তারপর ফোনটা আবার কানে নিয়ে বলল, তুমি এই ফোনে তোমার হাত কেন? ওরা কোথায়? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আসলে এদের এক একজন এক একভাবে ঘায়েল আছেন। আমি আবার মানুষের কষ্ট দেখলে দাঁড়িয়ে থাকতে পারি না, ছুটে হেল্প করতে চলে আসি। ওরা সবাই চরম আহত, তাই আমি ফোনটা ওদের হয়ে রিসিভ করলাম। এদের সবাইকে সিটি হসপিটালে শিফট করে দিয়েছি, ওখান থেকে করিয়ে নিয়ে যাবেন। রিক তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে, কিছুই মেলাতে পারছে না। ও শকের মধ্যে থেকেই বলল, আহত মানে কি করেছো তুমি ওদের সাথে? আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে বলল, যেটা আপনি আমার সাথে করতে চেয়েছিলেন। রিক আদ্রিয়ানের কথাটার মানে বুঝতে পারলেও হজম করতে পারল না, তাই বিস্মিত কণ্ঠে বলল। মানে? আদ্রিয়ান এবার হতাশার একটা শ্বাস ফেলে বলল, কেমন রিক চৌধুরী, আমি আপনাকে আগেও বলেছি, আমাকে জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট না করে অনেকে খোঁজন। তা না করে আপনি সেই আমার পিছনেই পড়ে আছেন। আমি কিন্তু বেশ এনজয় করছি আপনার এই ব্যাপারে, বাট সময়টা কিন্তু আপনারই নষ্ট হচ্ছে। বাই দ্য ওয়ে, রাখছি। হ্যাঁ, ওদের হসপিটাল থেকে নিয়ে যাবেন কিন্তু। হ্যাভ এ গুড ডে। বলে ফোনটা কেটে দিল। তারপর ওদের দিকে তাকিয়ে পড়ল, কি রে ভাই, আমার ফোন কোথায়? ওদের মধ্যে একটা লোক বহুত কষ্টে পকেট থেকে আদ্রিয়ানের ফোনটা বের করে আদ্রিয়ানের দিকে দিল। আদ্রিয়ান ফোনটা সুইচ অফ দেখে রাগি চোখে তাকালো ওদের দিকে। ওরা হকচকিয়ে গিয়ে একসাথে বলল, সরি ভাই। আদ্রিয়ানকে কিছু না বলে ফোনটা অন করে আদিপকে ফোন করে বলল, হ্যাঁ চলে আয়। বলার কিছুক্ষণের মধ্যেই আদিপ আর আশিস চলে এলো। ওদের সাথে কিছু লোক এসে গুলি যে 5 জনে লেগেছে তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। বাকি একজন ওদের সাথেই গেল। আদিপ ভুরকুচকে বলল, একটাকে ছেড়ে দিলি কেন? আদ্রিয়ান হেসে গানগুলো ফেলে দিয়ে বলল, ভয় পেয়ে গেছিল, আর আমাকে কেউ ভয় পেলে আমি তার উপর আঘাত করি না। আদিপ আশিস দুজনেই হাসলো। হঠাৎ করে আদ্রিয়ানের ফোন এলো। স্ক্রিনে অরুমিতার নাম্বার দেখে ভুরু কুচকে গেল ওর। এই সময় হঠাৎ অরুমিতা কেন ফোন করবে? ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অরুমিতা উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া আপনি ঠিক আছেন? আদ্রিয়ান অবাক হলো একটু। অরুমিতা কি করে জানলো? তবু নিজেকে সামলে বলল, কেন, কি হয়েছে? অরুমিতা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, সব চ্যানেলে নিউজটা দেখাচ্ছে, আমাদেরটাও। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, উফ, দিস মিডিয়া। অরুমিতা এখনও জোরে জোরে শ্বাস নিচ্ছে। আদ্রিয়ান নিজেকে শান্ত করে বলল, রিল্যাক্স, আমি একদম ঠিক আছি। আর তীব্রকেও বলে দিও এটা, চিন্তার কিচ্ছু নেই। রাখছি। ফোনটা রেখে আদ্রিয়ান আদিপ আর আশিসের দিকে তাকিয়ে বলল, তোরা জানতিস না যে মিডিয়াতে আমার কিডন্যাপ হওয়ার নিউজ লিক হয়েছে? আদিপ বলল, আরে আমরা তো নিউজ দেখিনি, এইসব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ কিছু একটা ভেবে আদ্রিয়ান বলল, ও শিট, জান পাখি। বলে আদ্রিয়ান এক প্রকার ছুটে বেরিয়ে গেল ওখান থেকে। আশিস অবাক হয়ে আদিপের দিকে তাকিয়ে বলল, কি পাখি? আর পাখি কোথা থেকে এলো? আদিপ চোখ রাঙিয়ে তাকাতেই আশিস চুপ হয়ে গেল। এরপর দুজনেই বেরিয়ে পড়ল, কারণ ওদের প্রেস সামলাতে হবে এখন। আদ্রিয়ান হুড়মুড়িয়ে নিচে বাড়িতে ঢুকলো। তারপর সামনে একজন সার্ভেন্ট পড়তে জিজ্ঞেস করলো, হোয়ার ইজ ইউর ম্যাম? মেয়েটি মাথা নিচু করে আছে, সেটা দেখে আদ্রিয়ান ধমকে বলল, আই আস্ক হোয়ার ইজ ইউর ম্যাম?
মেয়েটি একটু কেঁপে উঠল। আদ্রিয়ানের চিৎকারে আরও দুজন মেয়ে সার্ভেন্ট চলে এলো। মেয়েটি মাথা নিচু করেই বলল, স্যার, ম্যাম আপনার কিডন্যাপ হওয়ার খবরটা শুনেই অজ্ঞান হয়ে গেছে। আদ্রিয়ান এবার চিৎকার করে বলল। আর সেটা তোমরা আমাকে এখন বলছো? ড্যাম ইট! অপর একটা মেয়ে বলল, স্যার আসলে আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। আমরা ডক্টরকে কল করেছি, উনি এসে দেখে গেছেন, ভয়ের কিছু নেই। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। কার ডাক কাদের উপর দেখাচ্ছেও নিজেকে শান্ত করে ওদের দিকে তাকিয়ে বলল, আই এম সরি, মাথাটা একটু গরম ছিল তাই। মেয়েগুলোর মধ্যে একজন মুচকি হেসে বলল, বুঝতে পেরেছি স্যার। আদ্রিয়ান উত্তরে হেসে বলল, যাও তোমরা। ওরা চলে গেল। আগে বাড়িতে একটা মেড সার্ভেন্ট ছিল, কিন্তু অনিমাকে আনার পর আরও দুজন অ্যাপয়েন্ট করেছে। আদ্রিয়ান রুমে গিয়ে দেখলো অনিমা ঘুমিয়ে আছে। আদ্রিয়ান বেডে বসে অনিমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটা মুখে স্বীকার না করলেও ওর প্রতিটা কাজে বুঝিয়ে দেয় ও আদ্রিয়ানকে কতটা ভালোবাসে। না চাইলেও আমাকে আঁকড়ে ধরে রিকের কাছ থেকে বাঁচার চেষ্টা করতে পারতো, কিন্তু ও সেরকম কিছু করেনি, বরং আমাকে বাঁচাতে নিজেই ওই নরকে যেতেও রাজি ছিল। সব ভালোবাসা মুখে প্রকাশ করা জরুরি নয়, ভালোবাসা তো প্রকাশ করার জিনিস নয়, ভালোবাসা অনুভব করার জিনিস। আর আদ্রিয়ান অনিমার ভালোবাসা প্রতি মুহূর্তেই অনুভব করতে পারে। রিক গম্ভীর মুখ করে বসে আছে সোফায়। একটু আগে হসপিটাল থেকে এসেছে। আদ্রিয়ান যে এসব করেছে ও ভাবতেই পারছে না। কবিশেখ ওর পাশেই বসে আছে, কিন্তু আজ কিছু বলছে না। কিছুক্ষণ পর রিক নিজেই বলল, মামা, ওকে তো একটা সাদাসিধে রকেস্টার ভেবেছিলাম, কিন্তু আজ ও যা করে দেখিয়েছে সেটা ওর পক্ষে করা কি করে সম্ভব হতে পারে? কবিশেখ নিজেও চিন্তিত। উনি নিজেও ভাবছেন যে আদ্রিয়ান এরকম কি করে হতে পারে। ওনার জানা মতে তো আদ্রিয়ান এসবের ধারে পারও নেই। উনি চিন্তিত কণ্ঠে রিককে বলল, তুমি শিওর এগুলো আদ্রিয়ানে করেছে? রিক অস্থিরতার একটা শ্বাস নিয়ে বলল, ওরা তো সেটাই বলল। কবিশেখ আবার ভাবনায় মগ্ন হলেন। আর রিক ভাবছে না, এবার নিজেই ও আদ্রিয়ানের মুখোমুখি দাঁড়াবে। ও নিজেই দেখবে এবার ব্যাপারটা। অনিমাকেও ছাড়বে না, যাই হয়ে যাক। আদ্রিয়ান সোফায় বসে কাজ করছিল। হঠাৎ করে অনিমা চিৎকার করে উঠে বসলো আর আদ্রিয়ান বলে ডাকতে লাগলো। আদ্রিয়ান তাড়াতাড়ি উঠে অনিমার সামনে বসে বলল, কি হয়েছে অনি? অনিমা হাঁপাতে হাঁপাতে বলল, ওরাও আদ্রিয়ানকে মেরে ফেলবে, হাব্বুর মতো ওকেও। আদ্রিয়ান অনিমার দুই গালে হাত রেখে ওর দিকে ঘুরিয়ে বলল, এই তো আমি এখানে, দেখো কিচ্ছু হয়নি, আমার কেউ কিচ্ছু করেনি। সেই আদ্রিয়ানের কথা শুনে অনিমা একটু শান্ত হলো না, বরং আরও অশান্ত হয়ে উঠল। ওর খেয়ালই নেই ওর সামনে আদ্রিয়ান আছে। অনিমা একই কথা বারবার বলে যাচ্ছে আর হাইপার হয়ে উঠছে। আদ্রিয়ান কিছুতেই ওকে শান্ত করতে পারছে না, কিছুতেই ওকে সামলাতে না পেরে আদ্রিয়ান এবার ওকে জোরে ধমকে বলল, অনি। আদ্রিয়ানের ধমকে অনিমা চুপ হয়ে গেল। চলো চলো চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। যখন ও বুঝতে পারলো যে এটা আদ্রিয়ান, তখন কেঁদে দিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো। আর আদ্রিয়ানও ওকে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল, আই এম সরি। এত ভয় কেন পাও তুমি? আমি বলেছি না আমার কিচ্ছু হবে না। অনিমা কিছু না বলেই কেঁদে যাচ্ছে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে। আদ্রিয়ানও আর কিছু বলল না। বেশ অনেকক্ষণ সময় কাঁদতে কাঁদতে অনিমা আদ্রিয়ানের বুকে ঘুমিয়ে পড়ল। শরীর ক্লান্ত ছিল তাই। আদ্রিয়ান যখন বুঝতে পারল যে অনিমা ঘুমিয়ে গেছে, তখন ওকে বেডে শুয়ে দিল। কিন্তু একটু পর অনিমা ঘুমের ঘরে উল্টো ঘুরে গেল। আর তখন আদ্রিয়ান খেয়াল করলো যে অনিমার ড্রেসের জিপটা খোলা অনেকটা। আদ্রিয়ান জিপটা লাগাতে গিয়েই অনিমার পিঠে একটা দাগ চোখে পড়ল। দাগটা দেখে আদ্রিয়ানের কেমন সন্দেহ হলো, কিন্তু জিপ খুলে দেখাটা ঠিক হবে না ভেবে ও জিপটা লাগাতে গিয়েও থেমে গেল। নিজের কৌতূহলটা কিছুতেই দমাতে পারছে না, তাই আস্তে করে জিপটা খুলে অনিমার পিঠ খানিকটা উন্মুক্ত করলো। আর তারপর যেটা দেখলো তাতে আদ্রিয়ানের চোখ মুখ লাল হয়ে উঠল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আপনি এক ফোঁটা জল গড়িয়ে পড়লো চোখ দিয়ে। অনিমার পিঠে অসংখ্য মারের দাগ আর একটা পোড়া দাগের চিহ্ন এখনো বোঝা যাচ্ছে। তাহলে আঘাতগুলো কত গভীর ছিল ভেবে আদ্রিয়ানের রাগ আর কষ্ট দুটোই চরমে পৌঁছে যাচ্ছে। ওর ড্রেসের জিপটা লাগিয়ে একটা শ্বাস নিয়ে পড়ল। এবার সময় এসে গিয়েছে, ওদের প্রত্যেককে ওদের কর্মের ফল তো পেতেই হবে। আর তার সূচনা তোমার ওই সো কল্ড মামা মামি আর অর্ঘ্যকে দিয়েই হবে। তারপর বাঁকা হেসে বলল, বি রেডি মামা অ্যান্ড মামি, আপনাদের জামাই আসছে।
অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকানোর পর ফিল করলো যে কেউ ওর হাত ধরে রেখেছে। হাতের দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান ফুলের বসে ওর হাত ধরে বেডে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেল যে আদ্রিয়ান ঠিক আছে, কিন্তু ওরা যদি আদ্রিয়ানকে তুলে নিয়ে গিয়ে থাকে তাহলে আদ্রিয়ান কি করে ফিরে এলো? ওরা ওকে ছেড়ে দিল কেন? এসব নানা রকমের কথা ভাবতে ভাবতে আদ্রিয়ানের দিকে তাকাতেই অনিমার চোখ আটকে গেল। বেডের উপর শুধু মাথাটা কাত করে শুয়ে আছে আদ্রিয়ান। সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, বাচ্চা বাচ্চা লাগছে, পুরো কিউটনেস উপচে পড়ছে একেবারে। অনিমার ঠোঁটে কোণে ওর অজান্তে হাসি ফুটে উঠল। আদ্রিয়ানের চুলগুলো নিজের হাত দিয়ে নেড়ে দিল অনিমা। এরপর নিজের হাত আস্তে করে আদ্রিয়ানের হাত থেকে সরিয়ে একটু এগিয়ে গিয়ে আদ্রিয়ানের দিকে ঝুঁকে আদ্রিয়ানের চুলগুলো নাড়তে নাড়তে বলল, এতটা ভালো কেন বাসেন আমাকে? সত্যি এতটা ভালোবাসার পর যোগ্য আমি? আপনি কি সত্যি আমার ভাগ্যে আছেন? আর ভাগ্য কি সত্যি এতটা ভালো হতে পারে? আদ্রিয়ান হঠাৎ করেই একটু নড়ে উঠল। অনিমা সাথে সাথে হাতটা সরিয়ে ফেলল। আদ্রিয়ান উঠে বসে চোখ পিটপিট করে অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, উঠে পড়েছো তুমি? অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান ফ্লোর থেকে উঠে বেডে বসে অনিমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? তখন ওভাবে হাইপার হয়ে গিয়েছিলে কেন? অনিমা মাথা তুলে আদ্রিয়ানের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, আপনাকে ওরা? আদ্রিয়ান অনিমার দুই বাহুতে হাত রেখে বলল, কাম অন অনি, আমি তোমাকে বলেছিলাম না আবার কিচ্ছু হবে না, তবুও তুমি। অনিমা মাথা নিচু করে চোখের জলটুকু ছেড়ে দিয়ে বলল, আসলে নিউজটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অনিমাকে কাঁদতে দেখে আদ্রিয়ান আর কিছু না বলে ওকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ওকে, ডোন্ট ক্রাই, যা হওয়ার হয়েছে। বাট আমি তো তোমাকে প্রমিস করেছি, তাই না? তবু এত কেন ভয় পাচ্ছ? হ্যাঁ, ইউ ট্রাস্ট মি না? অনিমা অস্পষ্ট স্বরে বলল। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, 8টা বেজে গেছে, যাও হাত মুখ ধুয়ে এসো, ডিনার করবো একসাথে। অনিমা মাথা নেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। আদ্রিয়ান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তুমি ছাড়া আর কারোর নেই। ওই জায়গাটা শুধুই তোমার। আর ভাগ্য, কার ভাগ্যে কি আছে সেটা কেউ জানে না। জানলেও আমি জানি যে তুমি শুধু আমার আর আমারই থাকবে। নিজের রুমের বেডে বসে হিসেব মেলানোর চেষ্টা করে যাচ্ছে রিক। কিছুই মেলাতে পারছে না, শুধু এটুকু বুঝতে পারছে যে আদ্রিয়ান সম্পর্কে এমন কিছু আছে যা ও জানে না। কিন্তু সেটা কি? যদিও ধরেও নেয় যে ও গান চালাতে পারে, তাই বলে এতটা পারফেক্ট যে 6 জন মানুষকে একাই ধরাশায়ী করে দিল, যেখানে সবার হাতেই গান ছিল। এটা যে কারোর পক্ষে করা সম্ভব না। এসব কথা ভাবতে ভাবতেই ওর ঘরে একটা মেয়ে এলো হাতে খাবারের ট্রেনে। দরজার কাছ থেকে বলল, আসবো রিক্তা? রিক মেয়েটাকে দেখে বেশ অবাক হলো, সাথে বিরক্ত হলো। বুড়ো কুচকে বলল, তুই কখন এসছিস? মেয়েটা মাথা নিচু করে নিচু কণ্ঠে বলল, আজকেই এসছি সন্ধ্যায়। রিক বিরক্ত হয়ে ফোনটা নিয়ে স্ক্রল করতে করতে বলল, তো এখানে কি? মেয়েটি করুণ চোখে একবার তাকালো রিকের দিকে, তারপর ইতস্তত করে বলল, তোমার ডিনারটা নিয়ে এসেছিলাম। রিক ফোন থেকে চোখ সরিয়ে ভুরু কুচকে মেয়েটার দিকে তাকিয়ে বলল, তো কি বাড়িতে মেড সার্ভেন্ট ছিল না? তুই কেন? মেয়েটা অসহায়ভাবে রিকের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলো? রিক এবার উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, দেখ স্নিগ্ধা, আমি তোকে আগে বলেছি আমার থেকে দূরে থাকবি, তবু আমার পেছনে ঘুরঘুর কেন করিস তুই বলবি? স্নিগ্ধা এবার নিজেও রেগে গেল। রেগে গিয়ে খাবারের ট্রেটা টেবিলে শব্দ করে রেখে বলল, কি সমস্যা কি তোমার? আমাকে নিয়ে বলো তো, কি করেছি আমি যে এখন আমাকে সহ্যই করতে পারো না? আগে তো এমন করতে না। প্রপোজ করেছি বলে সে তো আরো আগেই করেছিলাম, তখন না করে দিলেও এরকম ব্যবহার তো করতে না। এখন কেন করো এরকম? রিক মুখ ঘুরিয়ে শক্ত গলায় বলল, তোকে উত্তর দিতে আমি বাধ্য নই। স্নিগ্ধা গিয়ে রিকের কলা ধরে পড়ল, অবশ্যই বলতে হবে, কি দোষ করেছি আমি? আমার অপরাধটা কি? রিক নিজের কলার ছাড়িয়ে স্নিগ্ধার দুই বাহু চেপে ধরে বলল, সবসময় মুখে মুখে কথা, তাই না? একটু ভয় পাস না আমাকে? হ্যাঁ, এত সাহস কে দেয় তোকে? স্নিগ্ধা ঝাড়ে দিয়ে রিককে ছাড়িয়ে বলল, তোমাকে ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ আমি জানি তুমি মানুষটা বাইরে দিয়ে বদলে গেলেও মনের দিক দিয়ে তুমি ঠিক সেই ছোটবেলার রিক্তাই আছো। আর আমি জানি তুমি আবার আগের মতো হয়ে যাবে, তোমাকে আগের মতো হতেই হবে।
রিক হাত মুঠো করে চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল, গেট লস্ট। স্নিগ্ধা রিকের হাত ধরে করুণ স্বরে বলল, রিক্তা। রিক স্নিগ্ধার হাত ধরে ওকে টান দিয়ে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। স্নিগ্ধা চোখে জল মুছে চলে গেল ওখান থেকে। স্নিগ্ধা হলো রিকের মায়ের বান্ধবীর মেয়ে। ও ছোটবেলা থেকেই ভালোবাসে রিককে, কিন্তু রিকের মধ্যে তেমন কোনো অনুভূতি নেই। স্নিগ্ধা ওকে প্রপোজ করার পর ও সুন্দরভাবে না করে দিয়েছিল, তবে কখনো খারাপ ব্যবহার করেনি স্নিগ্ধার সাথে। কিন্তু অনিমা পালিয়ে যাবার পর থেকেই স্নিগ্ধাকে সহ্য করতে পারে না ও, কারণ অনিমার সাথে স্নিগ্ধার চেহারার কোনো মিল না থাকলেও দুটো জিনিসের অদ্ভুত মিল আছে, ডান গালে পরার টোল আর বাম গালে তিল, যার কারণে হাসলে দুজনকে একই রকম লাগে। সেই হাসিটাই সহ্য করতে পারে না রিক, তাই সবসময় ওর থেকে দূরে থাকতে বলে স্নিগ্ধাকে। কিন্তু স্নিগ্ধাও নাছোড়বান্দা, যখনই এই বাড়িতে আসে সারাক্ষণ রিকের পিছনেই লেগে থাকে। কোনো বকা ধমক এফেক্ট করে না ওর উপর, কারণ ও রিককে ভয়ই পায় না। অনিমা বেডে শুয়ে আছে আর আদ্রিয়ান সোফায় বসে ফোন টিপছে। কিছুক্ষণ পর আদ্রিয়ান তাকিয়ে দেখলো অনিমা ঘুমিয়ে পড়েছে। অনিমার ঘুমিয়ে পড়ার অপেক্ষায় করছিল আদ্রিয়ান। অনিমার কাছে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ফোন নিয়ে সোজা বেলকনিতে চলে গেল আদ্রিয়ান। তারপর অনিমার মামার নাম্বারটাই বের করলো। ওর লোক দিয়ে ওর মামা মামির সব ইনফরমেশন জোগাড় করে নিয়েছে, অ্যাড্রেস ফোন নাম্বার সব। কল লাগিয়ে মোবাইলটা কানে নিল আদ্রিয়ান। কিছুক্ষণ অপর পাশ থেকে আওয়াজ এলো, হ্যালো, কে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম মামা। অপর পাশ থেকে আশরাফ মিতা অবাক কণ্ঠে বললেন, মামা? কে কার মামা? আমার একটা বোন ছিল, আর সেই বোনের একটা সন্তান, তাও মেয়ে। আপনি কে? আদ্রিয়ান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কাম অন মামা, আপনার কোনো ভাগ্নি টাগ্নি আছে নাকি? আশরাফ মিতা বিরক্ত হয়ে বলল, আজব কথা, থাকবে না কেন? না, তাহলে কি আমি এমনি বলছি নাকি? আদ্রিয়ান রেলিংয়ে ভর দিয়ে বলল, আচ্ছা বলুন তো, আপনার ভাগ্নি বেঁচে আছে নাকি মরে গেছে? আশরাফ মিতা চমকে গেলেন, এরপর তুতলিয়ে বললেন, আজ জানি না আমি। আদ্রিয়ান এবার শব্দ করে হেসে দিল, হাসতে হাসতেই বলল, আরে বাহ, নিজের আপন একমাত্র ভাগ্নি বেঁচে আছে নাকি মরে গেছে আপনি সেটাই জানেন না? আশরাফ মিতা রাগী গলায় বলল, ভাগ্নিটা আমার ব্যাপার, তুমি এসব বলার কে তুমি? আদ্রিয়ানের চোখ মুখ এবার শক্ত হয়ে এলো। রেগে গিয়ে রেলিংয়ে একটা বাড়ি মেরে চেঁচিয়ে বলল, লজ্জা করে না আপনার? ভাগ্নি বলছেন ওকে? যে মুহূর্তে ওর আপনাদের সবচেয়ে বেশি দরকার ছিল সেই মুহূর্তে পশুর মতো আচরণ করেছিলেন আপনারা ওর সাথে। মানসিক, শারীরিক সব রকমভাবে কষ্ট দিয়েছেন ওকে। আপনাদের সেই অন্যায়ের চিহ্ন ওর শরীরে আজও আছে। এমনকি টাকার জন্য ওকে বিক্রি করতেও আপনাদের বিবেকে বাঁধেনি। আর মামা বলে দাবি করছেন আপনি নিজেকে, হ্যাঁ? আশরাফ মিতা কাপা কাপা গলায় বলল, কে আপনি? আদ্রিয়ান এবার রাগ ছেড়ে মুচকি হেসে বলল, আপনাদের জামাই রাজা, আর আমি খুব তাড়াতাড়ি আসছি। আসলে কি বলুন তো, শ্বশুর বাড়ি নেই আমার, জামাই আদর তো আপনারাই করবেন তাই না? তৈরি হয়ে থাকুন, এই জামাই খুব স্পেশাল আছে কিন্তু। আদ্রিয়ানের কথা শুনে আশরাফ মিতা একটা ঢোক দিলে বলল, মানে? আদ্রিয়ান এবার খুব ঠান্ডা গলায় বলল, মানে হলো পালান, যেখানে পারেন সেখানে পালান। আমি এসে পড়ার আগেই যদি পালাতে পারেন তো ভালো, যেদিন আসবো সেদিন এই প্রত্যেকটা আঘাত গুনে গুনে শোধ তুলব। আর আপনার ছেলে যা করেছে তাতে ওকে জ্যান্ত অবস্থায় পিস পিস করে কাটলেও আমার শান্তি হবে না। তাই নিজের বউ আর ছেলেকে নিয়ে পালিয়ে যান, তবে হ্যাঁ, এমন জায়গায় পালাবেন যেখানে মাটি, পানি, বায়ু আর আকাশ নেই। কারণ এই চারটের মধ্যে যেখানেই পালান না কেন আমি খুঁজে নেবই কিন্তু আপনাকে। আমি সবাইকে সুযোগ দেই, আপনাকেও দিলাম। যদি পারেন তো বাঁচিয়ে নিন নিজেদের আমার হাত থেকে। অ্যান্ড ইউর টাইম স্টার্ট নাও। টিক 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 বলে আদ্রিয়ান সিটি বাজাতে বাজাতে ফোন কেটে দিল। ওপাশে আশরাফ মিতা তো যান গেল অবস্থা। আদ্রিয়ানের কথাগুলো ওনার হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট ছিল। গেমে একাকার হয়ে গেছেন উনি। আদ্রিয়ান ফোন কেটে পিছনে ঘুরতে চমকে গেল, কারণ অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের মনে হালকা ভয় ঢুকে গেল যে কিছু শোনেননি তো, আর শুনলেও কি, আর কতটা শুনেছে অনিমা। অনিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটু ঘাবড়ে গেলেও আদ্রিয়ান একটু হাসার চেষ্টা করেই বলল, তুমি ঘুমাওনি এখনো? অনিমা কিছু না বলে অদ্ভুতভাবে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে।
তাতে আর্যেনের আরও ভয় বেড়ে গেল। আর্যেন কিছু বলবে তার আগে অনিমা ভুরুকুচকে জিজ্ঞেস করলো, এত রাতে কার সাথে কথা বলছিলেন আর কাকে কিসের জন্য দেওয়ার কথা বলছিলেন? আর্যেন কি বলবে বুঝতে পারছে না, কারণ অনিমা যে এরকম মেয়ে তাতে ওকে আটকানোর চেষ্টা করবেই। ও চাইবে না ওর মামা মামির কোনো ক্ষতি হোক, মেয়েটা যে এরকমই। আর ও এখন অনিমাকে নিজের ব্যাপারে কিছু বলতে চাচ্ছে না, তাই আর্যেন কিছু একটা ভেবে বলল, ও আসলে একজন ডিরেক্টর তার একটা ফিল্মের জন্য গানের জন্য বলেছিল। এমনিতেই আমার কতগুলো কন্ট্রাক্ট সাইন করা, তাই আমি একটু সময় দিতে বললাম, এই আর কি। অনিমা আর্জিয়ানের দিকে সন্ধ্যান আর অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আপনি তো বললেন। অনিমাকে কিছু বলতে না দিয়ে আর্জিয়ান বলল, এইসব ছাড়ো, তুমি এখনো জেগে আছো কেন? তুমি জানো তোমার শরীর ঠিক নেই, তোমার প্রপার ঘুমের প্রয়োজন এখন। অনিমা আর্জিয়ানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিন্তু। আর্জিয়ান এবারও অনিমাকে থামিয়ে দিয়ে বলল, আবার কথা বলে, চলো ঘুমাবে। বলে অনিমাকে টেনে ভিতরে নিয়ে গেল রুমে। অনিমা বেশ অবাক হলো, ওর মনে হচ্ছে যে আর্জেন কিছু লুকোচ্ছে, কিন্তু এটাও বুঝতে পারছে যে আর্জেন ওকে কিছু বলতে চাইছে না। আর আর্জেন যখন বলতে চাইছে না, তাই ও আর কথা পারলো না, কারণ যেটা আর্জেন ওকে জানাতে চায় না সেটা ও শুনতেও চায় না। ও জানে আর্জেন ওকে কতটা ভালোবাসে, আর ও কিছু লুকিয়ে থাকলে তার পেছনে যথেষ্ট কারণ থাকবে। আর্জেন অনিমাকে শুয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিল। অনিমার মাথায় হাত বুলাতে বুলাতে আর্জিয়ান মনে মনে বলল, আই এম সরি জান পাখি, তোমাকে মিথ্যা কথা বলতে চাইনি আমি, কিন্তু আপাতত আমার কাছে সেকেন্ড কোনো অপশন ছিল না। তবে কথা দিচ্ছি সময় এলে সব সত্যটা তোমাকে বলবো। এসব ভাবতে ভাবতেই আর্জিয়ান কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে সোফায় শুতে চলে গেল। একটা স্টুডিও থেকে গানের রেকর্ডিং কমপ্লিট করে সোফায় বসে আছে, আর ওর দুই পাশে আদিপ আর আশিস। এখানে ওদের স্ন্যাক্সের ব্যবস্থা করেছে ডিরেক্টর, তাই ওদের একটু বসতে হচ্ছে। আপাতত কফি দেওয়া হয়েছে ওদের। কিছুক্ষণ তিনজনই চুপ ছিল। কফির মগে চুমুক দিতে দিতে আর্জেন আশিসকে বলল, অরমিতার সাথে কি চলছে তোর? আশিস কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেল, আর আদিপ তাকালো আশিসের দিকে। আশিস জানে যে আর্জেনের মিথ্যা বলে কোনো লাভ নেই, ও সব জেনেই তবে কাউকে প্রশ্ন করে, এটাই ওর স্বভাব। তাই গলাটা একটু ছেড়ে নিয়ে পড়ল, অ্যাকচুয়ালি ইউ আর ইন এ রিলেশনশিপ। আদিপ বেশ অবাক হলো, কিন্তু আর্জেন একটু অবাক হলো না, কারণ ও আগে থেকে সব জানতো আর জেনে শুনে জিজ্ঞেস করেছে। আর্জেন কফির মগটা টেবিলে রেখে বলল, দেখ, তোকে আমি আগেও বলেছি অরমিতা মেয়েটা অন্যরকম, ও তোর ওইসব গার্লফ্রেন্ডসদের মতো নয়। তাই বলছি, হয় ওর প্রতি পুরোপুরি সিরিয়াস হ, নয়তো সম্পর্কটা এখানেই শেষ কর। অ্যান্ড আই এম ভেরি সিরিয়াস। হ্যাঁ, আশিস হেসে বলল। আদিপ ভুরু কুচকে আশিসের দিকে তাকিয়ে বলল, তুই আর সিরিয়াস আদৌ হতে পারবি তো ভাই? আশিস কিছু না বলে হাসলো খানিকটা। আর্জেন কিছু বলবে তার আগে ওখানকার একজন এসে বলল, স্যার, আপনার সাথে মিনিস্টার রঞ্জিত চৌধুরীর ছেলে রিক চৌধুরী এসেছেন দেখা করতে। উনি ওয়েটিং রুমে আছেন, আসতে বলবো? আর্জেনের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। আর্জেন লোকটির দিকে তাকিয়ে বলল, না, ওনাকে ওখানেই বসতে বলো, আমি যাচ্ছি। লোকটি মাথা নেড়ে চলে গেল ওখান থেকে। আদিপ অবাক হয়ে বলল, তুই কেন যাবি? ওকে এখানে আসতে বলতি। আর্জেন খানিকটা আলসেমি ছেড়ে বলল, কি সব বলিস তোরা? এত নামি দামি একজন এতটা পথ পেরিয়ে আমার সাথে দেখা করতে এসছে, আমি তো এইটুকু তো যেতেই পারি। বলে মুচকি হাসলো আর্জেন। উত্তরে আশিস আর আদিপও হেসে দিল। আর্জেন উঠে চলে গেল রিকের সাথে কথা বলার জন্য। গিয়ে দেখলো রিক সোফার পায়ের উপর পাতুলে বসে। আর্জেনকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আর্জেন মুচকি এসে গিয়ে রিকের সামনে বরাবর রাখা সোফায় পায়ের উপর পাতুলে বসলো। রিক তীক্ষ্ণ দৃষ্টিতে ওর বসার ধরনটাও দেখলো। আর্জেন হাসি মুখে বলল, আজ হঠাৎ আমাকে আবার কেন মনে পড়লো রিক চৌধুরী? রিক চোখ মুখ শক্ত করেই বলল, যেটা করছো সেটা কিন্তু মোটো ভালো করছো না। তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। অনেকে দিয়ে দাও আমায়, এতে তোমারও ভালো হবে আর অনিরও। আর্জেন রিকের দিক থেকে চোখ সরিয়ে একটা তাচ্ছিলের বাঁকা হাসি দিল। তারপর আবারও রিকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাই নাকি? তা কি করে ভালো রাখবেন ওকে? নিজের বেল্ট দিয়ে মেরে, নাকি স্টিলের গরম নড়ানি ওর হাতে চেপে ধরে, নাকি গরম জল মুখে ঢেলে দিয়ে? এসব করে ভালো রাখবেন ওকে, তাই তো? রিক রেগে গিয়ে বলল, বেশি বেশি বলে ফেলছো কিন্তু এখন। আর্জেন হেসে দিয়ে বলল, একটা কথাও বেশি বলিনি আমি,
যা করেছেন সেটাই শোনাচ্ছি আপনাকে। এরপর বেশ কিছুক্ষণ দুজনে চুপ ছিল। এরপর কিছু একটা ভেবে রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কি চাই তোমার? আদ্রিয়ান ঠোঁটে হাসি রেখেই কপালটা কুঁচকে বলল। মানে? রিক একটু হাসলো, তারপর নিজের থুতনিতে হাতে দুটো আঙ্গুল স্লাইড করতে করতে বলল, টাকার লোভ তো কম বেশি সবারই থাকে, চলো একটা ডিল করা যাক। তোমার যত টাকা লাগবে আমি দেব তোমাকে, শুধু একবার না, যখন যত লাগবে ততই দেব। তুমি চাইলে আমি অ্যাগ্রিমেন্টও সাইন করতে পারি, কিন্তু তার বদলে তুমি আমাকে আমার অনেকে দেবে। কি বলো, ডিলটা ভালো না? আদ্রিয়ান খানিকটা বাঁকে হেসে বলল, বেশ ভালো ডিল, আমি তো রাজি। আদ্রিয়ানের উত্তর শুনে রিকের মুখে হাসি ফুটে উঠল। রিক হেসে বলল, বলেছিলাম না টাকার কাছে সবাই মাথা নামিয়ে নেয়। কত কত চাই বলো? আদ্রিয়ান হেসে বলল, আরে দাঁড়ান, এত তারা আছে কিসের? হ্যাঁ, আমি তো এই ডিলটা মানবো যদি আপনিও আমার সাথে একটা ডিল করেন তো। রিক ভুরু কুঁচকে বলল, কিসের ডিল? আদ্রিয়ান সোফে হেলান দিয়ে বলল, আপনার হৃৎপিণ্ডটা আমায় দিয়ে দিন, আর তার বদৌলতে আমি আমার সমস্ত কিছু, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব আপনার নামে করে দেব। বলুন, রাজি? রিক রাগে গজগজ করে বলল, মজা করছো আমার সাথে? যদি আমার হৃৎপিণ্ডটাই তোমাকে দিয়ে দেই তাহলে প্রপার্টি দিয়ে কী করবো আমি? আদ্রিয়ান মুচকি হেসে দিয়ে স্থির গলায় পড়ল, তাহলে আমি আমার হৃৎপিণ্ডটা আপনাকে দিয়ে দিলে ওই টাকা দিয়ে কি করব আমি? হ্যাঁ, ও তো শুধু আমার হৃৎপিণ্ড নয়, আমার শরীরের অর্ধেক অংশ। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ওকে দিতে পারবো না আমি, আর আপনি ওকে নিয়ে ডিল করছেন? হ্যাঁ। এইটুকু বলার পরে আদ্রিয়ানের চোখে মুখে চরম রাগ ফুটে উঠল। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে আগেও বলে দিয়েছি যে ও কোনো জিনিস নয়। আমাকেও কি ওর সেই মা মামের মতো পেয়েছেন নাকি, যে কয়টা টাকার লোভ দেখাবেন আর আমি ওকে বেছে দেব? তখন আপনি সেটা করতে পেরেছিলেন, কারণ ওর পাশে কেউ ছিল না। কিন্তু এখন এসব চিন্তাও করবেন না, কারণ ওর পাশে আমিই আছি। ওর সব বিপদে ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। তাই এখনো বলছি, ওর কথা ভুলে যান। রিক কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর আদ্রিয়ানের কথাগুলো মাথা যেতেই চরমাত্রে রেখে গিয়ে বলল, ও আচ্ছা, এইভাবে তুমি মানবে না তাই না? বলে উঠে নিজের পেছন থেকে গান বের করে আদ্রিয়ানের দিকে তাকলো, কিন্তু আদ্রিয়ানের চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই। রিক রেগে গিয়ে একটা হাওয়াই একটা শুট করলো আদ্রিয়ানের পাশ দিয়ে। আদ্রিয়ান হুট করে রিকের হাতে একটা লাথি মারলো। বন্দুকটা রিকের হাত ফসকে উপরে উঠে যেতে আদ্রিয়ান ওটা ক্যাচ করে রিকের চারপাশ দিয়ে পরপর বিরতিহীন 5টা শুট করলো। সবগুলো গুলি রিকের পাশ ঘেঁষে ঘেঁষে চলে গেল, কিন্তু অবাক করার বিষয় হলো একটা গুলিও রিকের গায়ে লাগলো না। রিক তাল সামলাতে না পেরে সোফায় পড়ে গেল ও হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান রিকের কাছে গিয়ে ওর পাশের সোফায় উপর পা রেখে শক্ত কণ্ঠে বলল, আমি এমনিতে খুব ভালো, কিন্তু যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু উপস্থিত ব্যক্তিদের জন্য সেটা ভীষণ ভারী হয়ে যায়। তাই বলছি, এরপর আমার সাথে ভেবেচিন্তে কথা বলবেন আর কাজও করবেন, ওকে? এটুকু বলে গানটা রিকের হাতে ধরিয়ে দিয়ে আদ্রিয়ান চলে গেল ওখান থেকে। রিক বেশ অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার দিকে আর বিড়বিড় করে বলল, ও শুধু একজন সিঙ্গার হতে পারে না, ইম্পসিবল। আদ্রিয়ান ওখান থেকে আদিবার আশিসের কাছে গিয়ে বসে কাউকে ফোন করে বলল, তোমার ম্যামকে ঠিকভাবে খাবারটা দিয়ে আসো, আর ওকে বলো আমার আসতে একটু লেট হবে, অপেক্ষা যাতে না করে, এক জায়গায় যাব আমি। এটুকু বলে ফোনটা রাখতে আদিব জিজ্ঞেস করলো, কোথায় যাবি? আদ্রিয়ান বাঁকে হেসে বলল, হিসেব মেটাতে। এখনো অনেকের সাথে অনেক হিসাব মেটানো বাকি আছে, কিছু অমানুষকে একটু মানুষ করতে হবে। এটুকু বলে ও আবার আরেকজনকে ফোন করে বলল, ফোনে অর্ক মির্ধা বলে একজনের ডিটেলস পাঠাচ্ছি, ও এখন কোথায় আছে আধা ঘন্টার মধ্যে জানান আমাকে। সোফায় বসে টিভি দেখছিলেন আশরাফ মৃধা, আর তার পাশে বসে ফোনে অনলাইনে শাড়ি দেখছেন মিসেস রাহেলা। আশরাফ মৃধা বহুত টেনশনে আছেন, এতটা টেনশনে আছেন যে টেনশনে চাও ঠিকমতো খেতে পারছে না। উনি বিরক্ত হয়ে ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আমি ওই হুমকি ফোনের টেনশনে বাঁচি না, আর তুই এসব ফালতু জিনিস দেখো ছো। মিসেস রাহেলা ফোনের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, তুমি এত বেশি কেন ভাবছো সেটাই তো বুঝতে পারতেছি না। কাল রাত থেকেই জ্বালিয়ে মারছো আমাকে। বললাম তো ওসব ফাঁকা আওয়াজ, কিচ্ছু হবে না। আর কিছু বলবে তার আগেই হঠাৎ সামনে কিছু পড়ার শব্দে পেয়ে ওনারা চমকে তাকালেন, আর তাকিয়ে যা দেখলেন তাতে ওনারা অবাক হয়ে গেল।
কারণ ওনাদের সামনে ওনাদের ছেলে আহত অবস্থায় পড়ে আছেন। ওনার কিছু বলবে তার আগে শীষ বাজাতে বাজাতে এন্ট্রি নিল আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে ওনারা আরও অবাক হয়ে গেলেন। মিসেস রাহেলা বিস্মিত কণ্ঠে বললেন, গায়ক আদ্রিয়ান আবরার জোড়ায়ের? আদ্রিয়ান মুচকি হেসে পকেটে হাত ঝুঁকিয়ে বলল, বা চিনে ফেলেছেন দেখছি। তবে আমার আরেকটা পরিচয় হলো আপনাদের জামের রাজা ওরফে জম। বলে ফ্লোরে পড়ে থাকা অর্কের উপর নিজের পা রাখলো। আশরাফ মৃধা চেঁচিয়ে বলল, এই ছাড়ো আমার ছেলেকে, তুমি ফোন করেছিলে না? আদ্রিয়ান অর্কের উপর পা রেখেই পড়ল। মিসেস রাহেলা এগিয়ে আসতে নিলেই হঠাৎ বেশ কিছু লোক ভেতরে চলে আসলো, আর ওরা আশরাফ মৃধা আর মিসেস রাহেলাকে আটকে রেখে দিল। মিসেস চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন প্লিজ। আসলে অর্কের অবস্থা খুবই খারাপ, দেখে বোঝা যাচ্ছে ভীষণ মেরেছে ওকে। বেচারা ঠিক করে কথা বলতে পারছে না। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আরে বাহ মামি শাশুড়ি, আপনার ছেলের কষ্টে আপনার কত কষ্ট হচ্ছে, অথচ বাপ মা হারা একটা অসহায় মেয়েকে রোজ অমানুষের মতো মারার সময় মনে হয়নি যে ওরও তো কষ্ট হচ্ছে? নাকি ওর হয়ে কেউ বলার ছিল না বলে আপনারা বুঝতেই পারেননি কোনটা? অর্ক অস্পষ্ট স্বরে বলে উঠল, বাবা আমাকে বাঁচাও। আদ্রিয়ান এবার ইশারা করতেই কিচেন থেকে ওর এক লোক একটা মগে গরম করে পানি নিয়ে এলো। আদ্রিয়ান এক হাঁটু ভেঙে অর্কের সামনে বসে ওর হাত ধরে সেই মগের মধ্যে চুবিয়ে দিল। জ্বালাই চিৎকার করে উঠল অর্ক। আদ্রিয়ান অপর হাতে ওর চুলের মুঠি ধরে উঁচু করে বলল, খুব কষ্ট হচ্ছে বুঝি, অথচ এই কষ্টটাই অন্যকে দিতে খুব মজা লাগে, তাই না? আমারও লাগছে, ওয়েট, মজাটা আরেকটু বাড়ানো যাক, ওকে? বলে আদ্রিয়ান পকেট থেকে একটা ছুরি বের করলো। সেটা দেখে মামা মামি আর অর্ক তিনজনের আত্মা শুকিয়ে গেল। আদ্রিয়ান ছুরিটা অর্কের হাতে বসিয়ে জোরে একটা টান মারলো। অর্ক চিৎকার করে উঠলো, সাথে আশরাফ মৃধা আর মিসেস রাহেলাও। কিন্তু লোকগুলো ঘিরে রেখেছে বলে ওনারা যেতে পারছেন না। মিসেস রাহেলা কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দাও, ও মরে যাবে। আদ্রিয়ান অর্কের পিঠে ছুরি দিয়ে একটা টান মারলো। এভাবে আশরাফ মৃধা আর মিসেস রাহেলাকে দেখে একটার পর একটা ছুরির আঘাত করতে লাগলো অর্কের শরীরে আদ্রিয়ান। অর্কের এক একটা চিৎকারে বাড়ি কেঁপে উঠছে। ওনারা দুজনার সহ্য করতে পারলেন না। নিজের সন্তানের এই অবস্থাকেও সহ্য করতে পারে না, সে যেমন মানুষই হোক। কাঁদতে কাঁদতে বসে পড়ে আশরাফ মৃধা হাত জোর করে বলেন, তোমার যা চাই আমার দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও দয়া করে। এদিকে এবার মুখটা একটু চিন্তিত করে বলল, যে কলিজা নিয়ে ও আবার জান পাখিকে ছোঁয়ার সাহস দেখিয়েছে, সেই কলিজাটাকে কেটে কেটে কুচি কুচি না করা অবধি আমার যে ঘুম হবে না। কি করে বলুন তো এখন? আই এম হেল্পলেস। তবে একটা কাজ করছি আমি, আপনাদের ছেলের কলিজাটা আমি নিয়ে এনেছি। তার বদলে আপনাদেরকে আমি আপনাদের খুব পছন্দের একটা জিনিস দেব। আপনাদের যত টাকা লাগে দেব, হ্যাঁ, দরকার পড়লে ব্লাঙ্ক চেকটাও ধরিয়ে দেব। ভাবুন তো কত টাকা পাবেন। বাকি জীবনটা বসে বসে টাকা উড়িয়ে উড়িয়ে খরচ করলেও কিন্তু শেষ হবে না। এত টাকা দেব আপনাদের, কিন্তু তার বিনিময়ে একটা সামান্য জিনিস চাই, আপনার ছেলের কলিজাটা। ডিলটা দারুণ না? বলুন রাজি তো? আদ্রিয়ানের কথা শুনে চরম অবাক হলো আশরাফ মৃধা আর মিসেস রাহেলা। এমন ভয়ঙ্কর ডিল কেউ করতে পারে তা জানা ছিল না ওনাদের। নিজের ছেলের প্রাণের বিনিময়ে টাকা নেবে, কোনো বাবা মা এই কথাও চিন্তাও করতে পারে না। আশরাফ মৃধা এবার রাগী গলায় বলেন, কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার ছেলের জীবন থেকে টাকা বড় নাকি? আমাদের কিছু চাই না, শুধু আমার ছেলেকে ছেড়ে দাও। আদ্রিয়ান হালকা হেসে দিয়ে বলল, আরে কি বলছেন কি? টাকার চেয়ে মূল্যবান কিছু আছে নাকি? সো আপনারা দেখুন, আমি আবার কাজ করি। বলে অর্কের শরীরে ছুরি দিয়ে আরেকটা টান মারতেই মিসেস রাহেলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, এভাবে জানোয়ারের মতো আমার ছেলেটাকে মেরে যাচ্ছ, তার উপর বাবা মায়ের সামনে সন্তানের প্রাণ নিয়ে ডিল করছো, তুমি কি মানুষ? এবার আদ্রিয়ান অর্ককে ছেড়ে উঠে দাঁড়িয়ে ওদের সামনে গিয়ে বলল, বাহ, আজ খুব মনুষ্যত্ব জেগে উঠছে দেখছি। আপনারা আমাকে আজ মনুষ্যত্ব দেখাচ্ছেন, কিন্তু টাকার কাছে তো মনুষ্যত্ব খুব সহজেই বিক্রি হয়ে যায়, তাই না? টাকার কাছে তো সবকিছুই মূল্যহীন, সেটা ছেলে হোক বা ভাগ্নেই। এবার আশরাফ মৃধা আর মিসেস রাহেলা দুজনে মাথা নিচু করে ফেলেন। আদ্রিয়ান একটা তার ছেলের হাসি দিয়ে পড়ল, কি এখন মাথা নিচু করে ফেলছেন কেন? হ্যাঁ,
আচ্ছা, এত লোভ ছিল আপনাদের? যেই মেয়েটা জন্ম থেকে মায়ের আদর পায়নি, সদ্য বাবা হারা হয়েছে, সেই মেয়েটার উপর একটু সহানুভূতি হয়নি আপনাদের? অথচ নিজের ছেলের এই কষ্টটুকু দেখেই আপনাদের বুক ফেটে যাচ্ছে। অথচ মেয়েটার উপর ওরকম অত্যাচার করার সময় মনে পড়েনি যে ও কারোর মেয়ে? হ্যাঁ, মেয়েটার কান্না আপনাদের মনকে একটু গলাতে পারেনি, তাই না? আপনাদের এই গুণধর ছেলের কষ্টে কাদার জন্য আপনারা আছেন, আর ওর তখন কেউ ছিল না বলে আপনারা অত নির্দয় হয়ে গিয়েছিলেন। ওই সময়টাতে ওর সবচেয়ে বেশি দরকার ছিল কারো সাপোর্ট, কারো ভালোবাসা, কিন্তু আপনারা? ওনারা দুজনেই মাথা নিচু করে চুপ করে আছেন। কি আর বলবেন, বলার মতো বাকি কি আছে আর? এতদিন না বুঝলেও যেই মুহূর্তে আরজান ওনাদেরকে নিজের ছেলের বিনিময়ে টাকা অফার করেছে, সেই মুহূর্তে ওনারা বুঝে গেছেন যে টাকার চেয়েও বড় অনেক কিছুই আছে। সম্পর্কের মূল্য টাকার চেয়েও বেশি। আরজান একটা শ্বাস ফেলে পড়ল। আপনারা যদি ওকে একবার বলতেন যে আপনাদের ওর প্রপার্টি চাই, তাহলে ও কোনো প্রশ্ন না করে হাসি মুখেই আপনাদেরকে দিয়ে দিত সব প্রপার্টি। কিন্তু আপনারা তো, যাক ছাড়ুন, এসব আপনারা বুঝবেন না। আমার কাজ আমি করে যাচ্ছি বলে অর্কের গলায় ছুরি ধরল। অর্ক অস্পষ্ট স্বরে বলল, ছেড়ে দাও আমাকে। আরজান দাঁতের দাঁত চেপে বলল, সেদিন শুধু তোর হাত ভেঙেছিলাম কারণ আমার লোকেরা বলেছিল তুই অনির হাত ধরেছিলি, আর তারপরেই অনির হাতের ওই অবস্থা দেখেছিলাম। কিন্তু যদি তোর অন্য সব কুকুরদের কথা তার আগেই জানতাম না, তাহলে তোর শরীরের একটা হাড়ও আস্ত রাখতাম না। অর্কর আপাতত আর কিছু বলার শক্তি নেই। আশরাফ মৃধা কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের ক্ষমা করে দাও, আমরা ছেলেটাকে মেরো না। আরজান অর্কর গলায় ছুরি রেখে বলল, আচ্ছা ছেড়ে দেব, যদি একটা পেপারে সাইন করে দেন তাহলে। মিসেস রাহেলা উত্তেজিত হয়ে বললেন, তোমরা যা বলবে করব, তবু আমার ছেলেটাকে ছেড়ে দাও। আরজান ইশারা করতেই ওর লোকেরা আশরাফ মৃধার দিকে একটা উইল এগিয়ে দিলেন। আশরাফ মৃধা উইল এর দিকে তাকিয়ে দেখলেন এখানে লেখা আছে যে ওনার সমস্ত প্রপার্টি উনি অনিমার নামে করে দিচ্ছেন, যেটা দেখে আশরাফ মৃধা অবাক হয়ে বললেন, এসব কি? আরজান একটা বাঁকা হাসি দিয়ে বলল, যদি নিজের ছেলেকে বাঁচাতে চান তো আমার এইটুকু কথা তো মানতেই হবে। পেপারসটাতে চুপচাপ সাইন করে দিন। মিসেস রাহেলাও কাগজটা পড়ে যা দেখলেন তাতে চিৎকার করে বলে উঠলেন, না, আমরা এসব কাউকে দিতে পারবো না, এগুলো আমাদের। আরজান অর্কর গলায় ছুরিটা আরেকটু জোরে ধরল, আর অর্কর গলার কোণ হালকা কেটে চুয়ে চুয়ে রক্ত পড়তে লাগলো। তারপর ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলল, এবার আপনারা ঠিক করুন যে আপনাদের কি চাই, নিজের ছেলের প্রাণ নাকি নিজেদের প্রপার্টি? কোনো উপায় না পেয়ে সাইন করে দিলেন আশরাফ মৃধা আর মিসেস রাহেলা কাঁদতে শুরু করলেন। আরজান পেপারটা নিজের হাতে নিয়ে তারপর ওর লোকেদের মধ্যে একজনকে অর্ককে দেখিয়ে বলল, ওকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দে। বলার সাথে সাথে কয়েকজন লোক অর্ককে তুলে নিয়ে গেল। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা বসে বসে কাঁদছেন। আরজান কিছুক্ষণ চুপ করে ওনাদের দিকে তাকিয়ে থেকে তারপর ওনাদের কাছে গিয়ে বলল, আপনারা যেমনই হন, কিন্তু আমার থেকে বয়সে বড়, তবু আপনাদের আমার সামনে নিজেদের হাত জড়ো করতে হয়েছে। ইনফ্যাক্ট আমি করতে বাধ্য করেছি, তার জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এটুকু বলে আরজান নিজের হাত জোর করলো ওনাদের সামনে। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা দুজনে বেশ অবাক হলো। একটু আগের হিংস্র মানুষটার কাছে একে মেলাতে পারছে না। আরজান একটা নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু কি বলুন তো, কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, তাই আপনাদেরও করতে হচ্ছে এবং হবে। মানুষ ভুল করে, তবে আপনারা যেটা করেছেন সেটা ভুল না, পাপ। ভুল যেমন সংশোধন করা যায়, ঠিক সেইভাবেই পাপের প্রায়শ্চিত্তও হয়। আপনারাও চাইলে নিজেদের শুধরে নিতে পারবেন। সেই সময়টা দিলাম আমি আপনাদের, হয়তো সব ফেরত পেলেও পেতে পারেন। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা আবারও মাথা নিচু করে ফেলো। আরজান আবারও বলল, অর্কর তেমন কিছুই হয়নি, শরীর আঘাতে শুধু চামড়াগুলোই কেটেছি আমি। ওকে আঘাত করার উদ্দেশ্য শুধু আপনাদের ভয় দেখানো ছিল না। আপনারা হয়তো জানেন না, ও অনেকে রেপ পর্যন্ত করতে চেয়েছিল। যদি সেদিন অনি এই বাড়ি থেকে না পালাতে পারত, তো আপনার ছেলে ওর সাথে কি করতো সেটা নিশ্চয়ই বুঝতে পারতেন। আর ওর শাস্তি এর চেয়েও অনেক ভয়ানক হওয়া উচিত ছিল, কিন্তু শুধু আপনাদের কথা ভেবে ওকে ছেড়ে দিলাম আমি। ওনারা দুজনে এবারও অবাক হলেন। ওনারা এটা জানতেন না। আরজান চলে যেতে নিয়েও থেমে গিয়ে বলল, আর শুনুন, এই বাড়ি এখন আর আপনাদের নয়, তাই এই বাড়িটা ফাঁকা করে ফেলুন এখনই। আমার একটা গাড়ি বাইরে ওয়েট করছে, আপনাদেরকে হসপিটালে ড্রপ করে দেবে।
আমি জানি অর্কর চিকিৎসার টাকা এখন আর নেই আপনাদের কাছে। ওর চিকিৎসার সব খরচ সময় মতো হসপিটালে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, শুধু চিকিৎসার টাকাটুকুই। বলে ওখান থেকে চলে গেল আদ্রিয়ান। আর আশরাফ মিতা আর মিসেস রাহেলাও ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। বেডে শুয়ে এপাশ ওপাশ করছে অনিমা, আর বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। আদ্রিয়ান কেন এখনো আসছে না সেই চিন্তাই করে চলেছে ও। যদিও একজন সার্ভেন্ট এসে বলে গেছে যে আদ্রিয়ানের আসতে লেট হবে, কিন্তু অনিমার মনে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। এত রাত অবধি কোথায় আছে লোকটা? কোনো বিপদ হয়নি তো? এসব নানা রকম চিন্তা করতে করতে রুমের দরজা খোলার আওয়াজ পেয়েই উঠে বসলো ও। তাকিয়ে দেখলো আদ্রিয়ান এসেছে। অনিমার দিকে তাকিয়েই আদ্রিয়ান ভুরুকুচকে বলল, কি ব্যাপার, ঘুমাওনি এখনো? অনিমা মাথায় নাড়ল। আদ্রিয়ান টি টেবিলের দিকে তাকিয়ে দেখলো রাতের খাবারটা এখনো পড়ে আছে, খায়নি অনিমা। এবার একটু রাগি গলায় পড়ল, সমস্যা কি তোমার বলবে? হ্যাঁ, এত করে বলি যে টাইমলি খাওয়া আর ঘুমটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তবুও তুমি একই কাজ করবে। মানে এত বাচ্চামো করলে চলে? অনিমা কিছু না বলে মাথা নিচু করে আছে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে অনিমার দিকে তাকিয়ে তারপর ওয়াশরুমে চলে গেল। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে আদ্রিয়ানের খাবারটাও দিয়ে গেল। কিছুক্ষণ পর আদ্রিয়ান ভেজা চুল নাড়তে নাড়তে বাইরে এলো। অনিমা তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজকেও আদ্রিয়ানকে আফটার শাওয়ার লুকে বেশ সুন্দর লাগছে। আদ্রিয়ান একটু চুল নিয়ে ওদের সামনে বসে ওর দিকে খাবারের প্লেটটা নিয়ে পরোটা ছিঁড়ে অনিমার মুখের সামনে ধরতে আদ্রিয়ান দেখলো অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে একটা কাশি দিল আর অনিমা চমকে উঠল। আদ্রিয়ান মুখে এক দুষ্ট হাসি রেখেই বলল, আমাকে দেখার জন্য অনেক সময় পাবে, আপাতত এখন খেয়ে নাও। অনিমা সাথে সাথে চোখ সরিয়ে নিল আদ্রিয়ানের থেকে। ভীষণ লজ্জা পেল, নিজেকে সামলে পড়ল, বয়ে গেছে আপনাকে দেখতে। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, খেয়ে আমাকে উদ্ধার করুন। অনিমা আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলো। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে বলল, এবার আর একটা কথাও না, তাড়াতাড়ি চুপচাপ শুয়ে পড়ো। অনিমা একেবারে বাধ্য মেয়ের মতো চুপচাপ শুয়ে পড়ল। আদ্রিয়ান ওর খাবারের প্লেটটা নিয়ে সোফায় চলে গেল, কিন্তু অনিমা শুয়ে শুয়ে আদ্রিয়ানকে দেখে চলেছে। আদ্রিয়ান সবে খাবারের এক লোকমা মুখে দিয়েছে। অনিমাকে ওভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চিবোতে চিবোতে বলল, কিছু বলবে? অনিমা নিচের ঠোঁট কামড়ে ধরে একটু চুপ থেকে তারপর বলল, আপনার আজ এত লেট হলো যে? আদ্রিয়ান স্বাভাবিকভাবে খেতে খেতে জবাব দিল, কাজ ছিল একটু। অনিমা আর কিছু না বলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল। সেটা দেখে আদ্রিয়ান লোকমা মুখে দিতে গিয়েও থেমে গিয়ে বলল, অনেক রাত হয়েছে, চোখ বন্ধ করো। অনিমা চোখ বন্ধ করলো। আদ্রিয়ানও খাওয়াই মন দিল। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলো অনিমা আবারও ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান চোখ রাঙিয়ে পড়ল। অনিমা আবারও চোখ বন্ধ করে ফেল। আদ্রিয়ান মুচকি এসে খাওয়াটা শেষ করে সোফায় শুয়ে পড়ল। অনিমা এখনও ঘুমায়নি, সেটা আদ্রিয়ান ভালোই বুঝতে পারছে, কারণ অনিমা বারবার পিটপিট চোখে দেখে চলেছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান সেটা খেয়াল করেছে। অনিমাকে চমকে দিয়ে হঠাৎ করেই আদ্রিয়ান বলল, চোখ বন্ধ। অনিমা ভয় পেয়ে চোখ খিচে বন্ধ করে রাখলো। আদ্রিয়ানও মিটমিটিয়ে হাসছে অনিমার বাচ্চামগুলোকে দেখে। এভাবে নানা রকম খুনসুটির মধ্যে দিয়ে রাত পার হয়ে গেল। সিনিকটা কফির মগ নিয়ে রিকের দরজার কাছে গিয়ে দেখলো যে দরজাটা ফিরিয়ে রাখা। ভেতরে যাবে কিনা ভাবতে লাগলো। 3 বছর আগে হলে এত চিন্তা করতো না, হুট করেই ঢুকে যেত। কিন্তু এখন তো রিক ওকে এক প্রকার সহ্যই করতে পারে না। পরে নিজেই নিজেকে বলল, কেমন সিগদা, কি আর করবে? বড়জোর আবার অপমান করবে, ইউ ডোন্ট কেয়ার। নিজের মনে এসব আউল ফল বকে ভেতরে চলে গেল। আর ভেতর বেশ কয়েক কদম এগিয়ে সামনে তাকাতেই স্নিগ্ধ তো অবাক, কারণ রিক জাস্ট একটা টাওয়াল পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। স্নিগ্ধা চোখ বড় করে হালকা চেঁচিয়ে বলল, রিক পেছনে ঘুরে স্নিগ্ধাকে দেখে চমকে গিয়ে বলল, আব্বে তুই এখানে কি করছিস? স্নিগ্ধা চোখ খুলে তাকিয়ে রিকের অবস্থা মনে পড়তেই আবার চোখ বন্ধ করে বলল, রুমের দরজা লক না করে এভাবে থাকাটা কোন ধরনের ম্যানার্স? রিক হেয়ার ব্রাশটা রেখে স্নিগ্ধার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কারো রুমে নক না করে ঢোকাটাও কোন ধরনের ম্যানার্স সেটা আমিও বুঝতে পারছি না। স্নিগ্ধা চোখ বন্ধ করে বিরক্তিকর কণ্ঠে বলল, তাই বলে তুমি এভাবে থাকবে? রিক হাত ভাঁজ করে বলল, ওয়ে ড্রামা কুইন, ড্রামা বন্ধ কর। তুই যে এতটা লজ্জা পাওয়ার মতো জিনিস না সেটা আমি খুব ভালো করে জানি, ওকে? স্নিগ্ধা এবার চোখ খুলে বিরক্ত হয়ে বলল, তুমি কি জানো যে তুমি কতটা ইরিটেটিং একটা মানুষ? রিক মুখ ঘুরিয়ে বলল, তোর চেয়ে অনেক কম। আর তোকে না বলেছি আমার আশেপাশে আর আসবি না?
স্নিগ্ধা মুখ ফুলিয়ে কফিটা টি টেবিলে রেখে বলল, তোমার কফিটা দিয়ে গেলাম, যত সব ফালতু লোক। অনিমা এসে কফি আনলে ঠিক খুশিতে গদগদ হয়ে নিতে, আমি আনলেই ফসকা পড়ে। বলে চলে যেতে নিলে রিক হাত ধরে বলল, তুই কিন্তু বেশি কথা বলিস আজকাল। স্নিগ্ধা মুখ ভেঙচি কেটে বলল, আমার মুখ, আমি যা খুশি তাই বলবো, তোমার কি? তুমি তোমার অনিমাকে নিয়েই থাকো। রিক স্নিগ্ধাকে আরেকটু কাছে বলল, ওর সাথে নিজেকে কম্পেয়ার করছিস? স্নিগ্ধা মুচকি হেসে বলল, আমি জানি আমি তোমার অনিমার মতো অত সুন্দরী বা পারফেক্ট নই, নতুন করে মনে করাতে হবে না। বলে রিকের হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে চলে গেল স্নিগ্ধা। রিক স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে বলল, তোকে কি করে বলবো যে তোকে নিজের থেকে দূরে রাখার একটাই কারণ, তোর আর ওর মধ্যে অদ্ভুত কিছু মিল। তোদের দুজনের মিলটাও তো আমাকে আরও জ্বালায়। তোর উপস্থিতি আমাকে ওর কথা আরও বেশি মনে করিয়ে দেয়। আই অ্যাম সো সরি স্নিগ্ধ। ভোরবেলা আর্জিয়ানের ঘুম ভাঙতেই ওর চোখ গেল বেডের উপর। এটা ওর প্রতিদিনের কাজ। ঘুম থেকে ওঠার পরেই বেডের দিকে তাকাই অনিমাকে দেখার জন্য। ঘুম ভাঙ্গা পিটপিটে চোখে বেডের দিকে তাকালো, কিন্তু আজকে বেড ফাঁকা। সেটা দেখে আর্জিয়ানের ভুরু কুঁচকে গেল। ও চোখ হালকা করে কষলে নিয়ে ভালোভাবে চোখ বোলালো সারা রুমে, কিন্তু অনিমাকে দেখতে পেল না। ও উঠে বেলকুনিতে গিয়ে দেখে অনিমা একটা লাল রঙের শাল গায়ে জড়িয়ে নিয়ে বেলকুনির রেলিং ধরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সকালের এই ফুরফুরে হাওয়াটা উপভোগ করছে। বাতাসে হালকা হালকা উড়ছে ওর এলোমেলো চুলগুলো। অদ্ভুত রকম সুন্দর লাগছে ওকে। আর্জিয়ান আস্তে আস্তে এগিয়ে গেল অনিমার দিকে। অনিমা চোখ বন্ধ করে আছে বলে আর্জিয়ানের উপস্থিতি বুঝতে পারছে না। আর্জিয়ান অনিমার পেছন থেকে ওর দুই হাতের উপর হাত রাখলো। অনিমা চমকে গিয়ে পেছন ঘুরতে চাইলে আর্জিয়ান ওকে আটকে দিয়ে বলল, আরে তুমি এত নড়াচড়া কেন করো বলো তো? অনিমা পুরো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর্জিয়ান ওর দুই হাতের ওপর হাত দিয়ে রেখেছে, আর আর্জিয়ানের গরম নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ছে। অনিমা পুরো জমে গেছে, চোখ খিচে বন্ধ করে রেখেছে। আর্জিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল, ম্যাডামের রাজে তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল যে। এমনি বলে অনিমা নিজের কপালের চুলগুলো সরাতে নিলেই আর্জিয়ান অনিমার হাত ধরে আটকে নিল। তারপর ওই হাত ধরে কাছে টেনে নিল। অনিমা চমকে তাকালো আর্জিয়ানের দিকে। আর্জিয়ান এক হাতে অনিমার কোমর ধরে অপর হাতে কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আমি যতক্ষণ তোমার কাছে থাকবো এই কাজটা আমার। অনিমা চোখ নামিয়ে নিল। আর্জিয়ান অনিমার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে বলল, জানো তোমার এই লজ্জা মাখা চোখ নামিয়ে নেওয়া মুখটা কতটা পছন্দের আমার। অনিমা নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলেই আর্জিয়ান ওর হাতটা ধরে ফেল। অনিমা এতটাই লজ্জা পেয়ে আছে যে পেছন দিকে তাকিয়ে অবধি দেখছে না। আর্জিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ যেহেতু দুজনের ঘুমটাই এত সকালে ভেঙে গিয়েছে, তো দুজনেই একটু সময় তো কাটাতেই পারে, তাই না? নিজেদের মতো করে। অনিমা কিছু বলল না। আর্জিয়ান ওকে ঘুরিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে। অনিমা চুপ করে চোখ বন্ধ করে আর্জিয়ানের বুকে মাথা দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। মন দিয়ে ফিল করার চেষ্টা করছে আর্জিয়ানের হার্টবিট। আর্জিয়ান বলল, আজ একটা জায়গায় তোমাকে নিয়ে যাব। অনিমা অবাক আর্জিয়ানের দিকে তাকিয়ে বলল, কোথায়? আর্জিয়ান অনিমার চুলগুলো ঠিক করতে করতে বলল, অনেকদিন ঘরে বন্দি অবস্থায় বোর লাগছে নিশ্চয়ই, তাই বাইরে থেকে একটু ঘুরেই আনবো। অনিমা নিচু কণ্ঠে বলল, কিন্তু রিক। আর্জিয়ান হেসে অনিমার দুই বাহু ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো। ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেবে। অনিমা মাথা নাড়ল। আর্জিয়ান মুচকি হেসে অনিমাকে নিয়ে বেলকনির ফ্লোরে বসল। অনিমা আর্জিয়ানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। দুজনেই নীরবে উপভোগ করছে এই মিষ্টি সকাল। রিক ওদের ফার্ম হাউসে বসে কফির মগে চুমুক দিচ্ছে আর ফোনে একটার পর একটা ছবি বারবার করে দেখছে। একটা ছবিতে চোখ আটকে গেল রিকের। ছবিটাতে অনিমা গালে হাত দিয়ে হাসছে। গালের টোলার তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রিক ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা হাসলো। অনিমাকে তো ও নিজের কাছে নিয়ে আসবে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। কিন্তু আর্জিয়ানের যেই রূপ ইতিমধ্যেই ও দেখেছে, তাতে কাজটা সহজ হবে না, এটাও বেশ ভালো করেই বুঝতে পারছে। কবিশেখ এসে ওর পাশের চেয়ারটায় বসে বললেন, কিছু জানতে পেরেছো বাবাই? রিক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই বলল, বাট এটুকু আমি শিওর যে আদ্রিয়ান কোনো সাধারণ রকস্টার নয়, হতেই পারে না। ওর শুটিং স্কিল কতটা পারফেক্ট তুমি ভাবতে পারবে না মামা। কবিশেখ ভুরু কুচকে রিকের দিকে তাকিয়ে বললেন, তাহলে খোঁজ লাগাও। রিক বিরক্তির একটা শ্বাস ফেলে পড়ল, লাগিয়েছি মামা, কিন্তু কোনো ক্লুই পাচ্ছি না। ওর অন্য কোনো পরিচয়ের কোনো চিহ্ন পাচ্ছি না কোথাও।
দুই হাত একত্র করে থুতনির নিচে রেখে চিন্তিত কণ্ঠে বলেন, খুব পাকা লেভেলে খেলোয়াড় এই আদ্রিয়ান। ওকে প্রথমে যতটা সহজ সরল ভেবেছিলাম সেরকমও নয়। খুব সাবধানে পা ফেলতে হবে মামা। রিক সামনের টি টেবিলে একটা লাথি মেরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি অত কিছু জানি না, জানতে চাইও না। আমি ব্যাস এইটুকুই জানি যে আমার ওকে চাই, যেভাবেই হোক, যা কিছু করে হোক। আই জাস্ট ওয়ান্ট হার। কবি শেখ রিকের হাত ধরে বসিয়ে বলল, কামান বাবাই, শান্ত হও। মাথা গরম করে কিছু হবে না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। রিক বিরক্ত হয়ে ওর মামার দিকে তাকিয়ে বলল, কিন্তু করবোটা কি? কবি শেখ পাকা এসে বলেন, সঠিক সময়ের অপেক্ষা। রিক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওনার দিকে। উনি রিকের কাঁধে হাত রেখে বলেন, আপাতত চুপ থাকো, সঠিক সময় আর সুযোগ বুঝে আসল কাজটা করতে হবে। রিক কিছু না বলে চুপ করে রইল। ও বুঝতে পেরেছে ওর মামা কি বলতে চাইছে। ফার্ম হাউস থেকে ফিরে রুমে গিয়ে চেঞ্জ করে রিক ঘড়ি পড়তে পড়তে সিঁড়িতে নেমে বেরিয়ে যেতে নেবে। তখনই মিসেস লিমা ওকে থামিয়ে দিয়ে বললেন, রিক স্নিগ্ধাকে হসপিটালে ড্রপ করে দিয়ে। রিক থেমে গিয়ে বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি কেন? বাড়িতে গাড়ি আর ড্রাইভারের কি অভাব পড়েছে নাকি? চিন্তা একটু ঢং করে মিসেস লিমাকে বললেন, বাদ দাও মামুনি, আমি একাই যেতে পারবো, আমার অসুবিধা হবে না। তাছাড়া তোমার ছেলে তো নিয়ে যাবে না আমাকে। মিসেস লিমা রাগিয়ে গলায় বললেন, চুপ কর তো, ও বললেই হলো নাকি? রিক, ওকে দিয়ে এসো যাও। আজকে মেয়েটা প্রথম এই রোড দিয়ে যাবে, তুমি যখন ওই দিক দিয়ে যাবে তো ড্রপ করে দাও। রিক স্নিগ্ধার দিকে একবার তাকিয়ে তারপর রেগে বলল, আমারও তো ফালতু সময় নেই, আমি পারবো না। বলে রিক চলে গেল। স্নিগ্ধা বেশ কষ্ট পেল। কেমন হতো ড্রপ করে দিলে? অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রেখে বেরিয়ে গেল। মিসেস লিমা একটা দীর্ঘশ্বাস ফেলেন। আর কি করবেন, ছেলে তো আর তার হাতে নেই। বাইরে বেরিয়ে স্নিগ্ধা দেখলো যে রিক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা পাশ কাটিয়ে যেতে নিলেই রিক বলল, ও হে, ওই ড্রামা কুইন, গাড়িতে ওঠ। স্নিগ্ধা রেগে গিয়ে বলল, আমি এমনিতেই যেতে পারবো, ধন্যবাদ আপনাকে করুণার জন্য। রিক হাত ভাঁজ করে বলল, মমকে বলে এত ড্রামা তো আমার সাথে যাবি বলি করলি, তাই না? এখন আবার নতুন ড্রামা করছিস কেন তুই? স্নিগ্ধা ঘুরে রিকের সামনে গিয়ে হাত জোর করে বলল, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনেও বলবো না। বলে স্নিগ্ধা চলে যেতে নিলেই রিক ওর হাত ধরে বলল, তুই নিচে উঠবি নাকি আমি টেনে তুলবো? স্নিগ্ধা জানে যে এখনো নিজে থেকে না উঠলে সত্যি রিক টেনে তুলবে ওকে। তাই চুপচাপ ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ল। রিকও গাড়িতে উঠে স্টার্ট দিল। দুজনেই অনেকক্ষণ চুপ ছিল। নীরবতা ভেঙে স্নিগ্ধা বলল, রিক্তা, তোমারও তো ডাক্তারি লাইসেন্স আছে, অথচ তুমি জয়েন কেন করো না? রিক রাগে চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে পড়ল। নিজের চরকায় তেল দে, আমাকে নিয়ে ভাবতে হবে না। স্নিগ্ধা একটা ভেঙচি কেটে সামনের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে পড়ল, সাইকো একটা। রিক ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে পড়ল, কিছু কি বললি? স্নিগ্ধা দাঁত কেলে একটা ক্যাবলাকান্ত হাসি দিয়ে বলল, বলছিলাম যে তুমি খুব বুদ্ধিমান একজন মানুষ, না হলে কেউ ডাক্তারি পড়া কমপ্লিট করে লাইসেন্স থাকা সত্ত্বেও বেকার করে বেড়ায়। রিক চোখ কটমট করে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আর একটা কথা বললে সোজা ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। স্নিগ্ধা হো বলে মুখ ঘুরিয়ে বসে রইল। আর রিকও ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আর কোনো কথা বলেনি কেউ। এভাবে আরও কয়েকটা দিন চলে গেল। রিক আর অনিমাকে খোঁজেনি, শুধু অপেক্ষা করছে একটা সঠিক সময়ের। ঠিক ওর মামা যেভাবে বলেছে। এই কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে। তীব্র আর সিনিয়র সম্পর্কটা আগের মতো হয়ে গেছে। ওরু আর আশিসও টম অ্যান্ড জেরি থেকে মোটু পাতলু জড়ি হয়ে গেছে। আর স্নিগ্ধা রিককে সারাক্ষণ নানাভাবে জ্বালিয়ে মারে। আর রিক যথাসম্ভব ওকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু সবসময় পারে না। ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের প্রতি ওর মনে যে টান আছে সেটা চাইলেও অস্বীকার করতে পারে না। আর অনিমা এখন আদ্রিয়ানকে স্বাভাবিকভাবে নিতে শুরু করেছে। এখন আর আদ্রিয়ানকে এড়িয়ে চলার চেষ্টা করে না। তবে অনিমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার সৌভাগ্য আজও আদ্রিয়ানের হয়নি। আকাশটা বেশ পরিষ্কার এখন, যার কারণে পূর্ণিমার রূপের থালার মতো গোল চাঁদটা আকাশে স্পষ্ট দৃশ্যমান। আদ্রিয়ানের বাড়ির ছাদের দোলনাতে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে ওর বাহু দুহাতে জড়িয়ে বসে আছে অনিমা। দোলনাটা হালকা দুলছে। অনিমা অনেকক্ষণ ধরে খেয়াল করেছে যে আদ্রিয়ান বেশ চুপচাপ বসে আছে। অনিমা চোখ খুলে কাঁধ থেকে মাথা তুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কি হলো আজ এত চুপচাপ যে? আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কিছু না, এমনি।
অনিমা আদ্রিয়ানের মুখের দিকে ভালোভাবে তাকিয়ে বলল, কিছু তো হয়েছে একটা, বলুন কি হয়েছে। আদ্রিয়ান আকাশের দিকে তাকিয়ে বলল, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আদ্রিয়ানের কথা শুনে অনিমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা নিঃশ্বাস ফেলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে চোখ দিয়ে বলার সম্মতি দিল, আপনি তো আপনার বাবা মায়ের একমাত্র সন্তান। জানি আঙ্কেল একটা ভুল করে ফেলেছে, কিন্তু তার শাস্তি এত বড় হতে পারে না, তাই না? আমি শিওর আন্টি শান্তে আঙ্কেলও আপনাকে খুব মিস করে, তাই আপনার উচিত তাদের কাছে ফিরে যাওয়া। অনিমা সম্মতি পেয়ে মুখে হাসি এনে বলল, ড্যাড আমার কথা ভাবে না, অনি ভাবলে। আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে অনিমা বলল, ভাবে, আর ভাবে বলেই আপনাকে ওনার চেয়ারে বসাতে চেয়েছিল, নিজের বিজনেস দেখতে বলেছিলেন। আপনি সেটা নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন, সেটাতে তো সবাই দাঁড়িয়ে যেতে পারে না, সেটার কোনো সিকিউরিটিও নেই। কিন্তু আপনি পেরেছেন নিজের যোগ্যতায় এই প্রফেশনের দাঁড়াতে, কিন্তু সেটা তো নাও হতে পারতো, তাই না? উনি তো আপনার ফিউচার সিকিউর করতেই চেয়েছিলেন। তবে হ্যাঁ, ওনার ভুল ছিল এটাই যে আপনার চেষ্টা করার একটা সুযোগ দিতে চাননি উনি। কিন্তু একটা কথা বলুন তো, আমার তো ছোটবেলায় অনেক কারণ অনেক ভুল করি, আর আমাদের বাবা মা ক্ষমা করে দেয়, তাহলে আমরাও তো পারি আমাদের বাবা মায়ের 2-1টা ভুল ক্ষমা করে দিতে, রাইট? আদ্রিয়ান চুপ করে আছে। অনিমা একটা নিঃশ্বাস ফেলে বলল, যাদের বাবা মা থাকে না তারাই বুঝতে পারে তারা না থাকার শূন্যতা কতটা। আপনার তো আছে, তাদের দূরে সরিয়ে রাখবেন না, কারণ অনেকের আছে যারা চেয়েও নিজের বাবা মাকে কাছে পায় না। কথাটা বলার সময় অনিমার চোখ ছলছল করছিল, গলাটাও ধরে আসছিল। আদ্রিয়ান অনিমাকে নিজের সাথে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, আচ্ছা, ফিরে এসেই ওদের সাথে কথা বলবো, আর তোমাকেও নিয়ে যাব ওদের কাছে। হ্যাপি? অনিমা আদ্রিয়ানের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, ফিরে এসে মানে? আদ্রিয়ান একটু গলা ছেড়ে বলল, আসলে একটা রিয়েলিটি শো এর জাজিংয়ের জন্য একটা এগ্রিমেন্ট সাইন করে রেখেছিলাম আর অনেক আগেই। মাঝখানে একটা প্রবলেমের জন্যই শুটিং বন্ধ ছিল, তো এখন 1 সপ্তাহের জন্য সুইজারল্যান্ড যেতে হবে আমাকে। অনিমা কাপা গলায় বলল, কবে ফ্লাইট? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে তুতলানো আওয়াজে বলল, কালকে। অনিমা অবাক হয়ে বলল, আপনি আমাকে এখন বলছেন? আদ্রিয়ান ইতস্তত করে বলল, সরি, বাট কি করে বলবো বুঝতে পারছিলাম না, তাই। অনিমা কিছু না বলে আদ্রিয়ানের বাহু জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান বুঝতে পারল যে অনিমা কাঁদছে। আদ্রিয়ান মুচকি হেসে অনিমাকে বুকে নিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? 1 সপ্তাহের তো ব্যাপার, তাই না? দেখতে দেখতে কেটে যাবে। অনিমা কিছু বলছে না। আদ্রিয়ান ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর রিকের ভয় পেও না, এই বাড়িতে এসে তোমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা ওর নেই। কিন্তু হ্যাঁ, যাই হয়ে যাক, তুমি এই বাড়ি থেকে বেরোবে না, মনে থাকবে? অনিমা নিচু কণ্ঠে বলল। আদ্রিয়ান হেসে অনিমার চোখ মুছে দিয়ে বলল, একটা জিনিস আছে তোমার জন্য। অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আদ্রিয়ান পকেট থেকে একটা ফোন বের করে অনিমার হাতে দিয়ে বলল, এই ফোন দিয়েই কথা বলবো আমরা দুজনের সাথে, ওকে? আর এখানে মাদার, ওরু, তীব্র, ওদের নাম্বারও আছে, ওদের সাথে কথা বলে সময় কাটিও। আর ভয় একদম পাবে না, কারণ এই বাড়িতে রিক ঢুকতে পারবে না, তাই এখানে তুমি একদম নিরাপদ। অনিমা আদ্রিয়ানের দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে বলল, যাওয়াটা কি খুব জরুরি? আদ্রিয়ান অনিমার হাত মুঠোয় নিয়ে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। অনিমা মাথা নিচু করতেই আদ্রিয়ান অনিমার মাথা উঁচু করে ধরে বলল, সব কিছুরই একটা পরীক্ষা থাকে। ধরে নাও আমাদের এই দূরত্বটাও আমাদের ভালোবাসার একটা পরীক্ষা, যার দ্বারা আমরা আমাদের ভালোবাসার গভীরতা বুঝতে পারবো। অনিমা কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান অনেক কষ্টে নিজেকে শক্ত রাখছে, কারণ ও যদি ইমোশনাল হয়ে পড়ে তাহলে অনেকে সামলাবে কে। তাই ও অনিমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি, আমি তো তোমার সাথেই থাকবো সবসময়। আমার শরীর দূরে থাকলেও মনটা তো তোমার কাছেই থাকবে, প্রতি মুহূর্তেই ফিল করতে পারবে তুমি আমাকে। আর মাত্র 7টা দিনই তো। আদ্রিয়ানের কোনো কথাই অনিমার কান্না থামাতে পারছে না। ও নীরবে চোখের জল ফেলে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন এই বিচ্ছেদ অনেক বেশি দীর্ঘ হবে। আদ্রিয়ান সকাল সকাল বিভিন্নভাবে অনিমার মন ভালো করার চেষ্টা করে যাচ্ছে, কারণ অনিমার মনটা কাল রাত থেকেই খুব খারাপ হয়ে আছে। আদ্রিয়ানের আজ সন্ধ্যায় ফ্লাইট, সেই নিয়ে মন খারাপ অনিমার। আদ্রিয়ান আজ আর কোথাও বের হয়নি, সারাদিন আজ অনিমার সাথেই থাকবে তাই। কিন্তু অনিমা কিছু বলছে না, একদম চুপচাপ এক কোণেই বসে আছে।
আদ্রিয়ান গার্ডেন এরিয়াতে একটু কাজের জন্য গেছিল। ফিরে এসে দেখে অনিমার রুমে নেই। আদ্রিয়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ছাদে চলে গেল, কারণ ও জানে যে অনিমা এখন ওখানেই আছে। ছাদে গিয়ে দেখলো যে ওর ধারণাটাই ঠিক। অনিমা দোলনায় বসে আছে আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার পাশে গিয়ে বসলো। অনিমা আদ্রিয়ানের উপস্থিতি বুঝতে পেরেও বাইরের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান অনিমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি যদি এরকম মুখ করে রাখো তাহলে আমি কি করে যাব বলো তো? আদ্রিয়ানের কথাই অনিমা কোনো প্রতিক্রিয়া দেখালো না, একই ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে বলল, জান পাখি। অনিমা হালকা নড়ে উঠল। আদ্রিয়ানের এই ডাক উপেক্ষা করার ক্ষমতা নেই ওর মধ্যে। ও ছলছল চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কাল রাত থেকে মুড অফ করে রেখে দিয়েছো। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে বলো তো? এক সপ্তাহের তো ব্যাপার, তাই না? তাছাড়া আমি যতটুকু সময় ফ্রি থাকবো তোমাকে কল করব, ভিডিও কলেও কথা বলবো, দেখবে একদম একা লাগবে না। অনিমা আদ্রিয়ানকে আলতো হাতে জড়িয়ে ধরে আবার নিঃশব্দে কেঁদে দিল। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, আবার কাঁদে? এভাবে কান্না করলে আমার খারাপ লাগে তো। অনিমা মাথা তুলে আদ্রিয়ানের হাতের বাহু দুই হাতে জড়িয়ে ধরে বলল, না গেলে হয় না? আদ্রিয়ান স্থির দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। ওর এমনিতেই অনিমাকে ছেড়ে যেতে মোটেও ইচ্ছে করছে না, তার উপর মেয়েটার করুণ অনুরোধ যে ওর মনে আরও ঝড় তুলে দিচ্ছে। কিন্তু ও তো নিরুপায়, ওকে যেতেই হবে। এমন নয় যে না গেলে কেউ ওকে জোর করে নিতে পারবে। কথাটা হলো, ও না গেলে প্রডিউসারের প্লাস চ্যানেলের অনেকটা লস হয়ে যাবে। মাত্র এক সপ্তাহের জন্য কারোর এত বড় ক্ষতি করতে চায় না ও। অনিমার চোখের জল মুছে দিতে দিতে মুচকি হেসে বলল, দেখো, কন্ট্রাক্টটা অনেক আগের সাইন করা, আমি চাইলেই তো এটা ক্যান্সেল করতে পারবো না। হয়তো আমার তেমন কিছু করতে পারবে না ওনারা, কিন্তু ওনারা অ্যাডভান্সটাই করে ফেলেছে অনেক আগে। এখন যদি আমি না যাই তো ওনাদের অনেক বড় লস হয়ে যাবে। তুমি কি চাও সেটা? অনিমা আদ্রিয়ানের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চুপচাপ বসে রইল। আদ্রিয়ানের অনিমাকে এভাবে মন খারাপ করতে দেখে খুব বেশি খারাপ লাগছে। তাই কিছুক্ষণ ভেবে আদ্রিয়ান বলল, আমার কাছে তোমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিচ্ছু না, তাই তুমি যদি না চাও আমি যাব না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। বলে ফোনটা হাতে নিতেই অনিমা ওকে আটকে দিয়ে পড়ল, না প্লিজ, 7 দিন তো আমি ঠিক কাটিয়ে দেব, কিন্তু শুধু শুধু কারো ক্ষতি হলে সেটা ভালো হবে না। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার মাথায় একটা চুমু দিল। অনিমা চুপচাপ আদ্রিয়ানের বুকে মাথা রেখে বসে রইল। বিকালবেলা আদ্রিয়ান রেডি হচ্ছে আর অনিমা আদ্রিয়ানের লাগেজ চেক করছে। আদ্রিয়ান রেডি হয়ে এসে বলল, সব ঠিক আছে? আদ্রিয়ান মাথা নিচু করেই নিচু আওয়াজে বলল, তাহলে চলো। আদ্রিয়ান আর অনিমা নিচে নেমে এলো। আদ্রিয়ান বাড়ির মেইন ডোরের কাছে এসে অনিমার দিকে তাকিয়ে দেখলো অনিমা মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান অনিমার দুই বাহু ধরে বলল, এখনো মন খারাপ করে থাকবে? অনিমা কিছু বলছে না, মাথা নিচু করে আছে, চোখ ছলছল করছে ওর। আদ্রিয়ান অনিমার মুখটা তুলে উঁচু করে ধরল আর সাথে সাথে চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার চোখ মুছে দিতে দিতে বলল, যাওয়ার আগে তোমার এমন মুখ দেখে গেলে আমার জার্নিটাও খারাপ যাবে, আর সেই 7টা দিনও। যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে হবে, দেখাবে না আমাকে? অনিমা কোনো রকমে হাসার চেষ্টা করলো। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার কপালে বেশ সময় নিয়ে একটা চুমু দিয়ে বলল, বাই, সাবধানে থাকবে, আর বাড়ির বাইরে একদম বেরোবে না। যা লাগবে সার্ভেন্টদের বলবে, ওরা এনে দেবে, কিন্তু তুমি ভুলেও বাইরে যাবে না। অনিমা মাথা নেড়ে কাপা গলায় বাই বলল। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখে গালে আরেকটা চুমু দিয়ে বেরিয়ে পড়ল। অনিমা ফিরে সিঁড়ি পার করে দোতলাও ওঠাও কিছুক্ষণ দাঁড়িয়ে আবার দৌড়ে নিচে নেমে ছুটে বাইরে চলে গেল। গিয়ে দেখলো আদ্রিয়ানের গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনিমা হতাশভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ আদ্রিয়ান গাড়ি থেকে মাথা বের করে হাত নেড়ে বাই বলল অনিমাকে। অনিমাও মুচকি হেসে হাত নেড়ে বিদায় নিল ওকে। এভাবেই 3টা দিন কেটে গেল। আদ্রিয়ান আর অনিমা দুজনেই দুজনকে ভীষণ মিস করেছে। প্রতি সেকেন্ডে একে অপরকে মনে পড়েছে। খেতে শুতে সব কাজেই একে অপরকে ভীষণভাবে মিস করে। তবে ফোনে যোগাযোগ হয় ওদের।
আর এর মধ্যেই রিক আগে খবর পেয়েছে আদ্রিয়ানের বিদেশ যাওয়ার কথা। টানা 2 দিন চেষ্টা করো আদ্রিয়ানের ওই বাড়ির খোঁজ পেল, ওখানে ঢুকতে পায়নি ও। এতটাই কড়া সিকিউরিটি যে ওর পক্ষেও ঢোকা সম্ভব নয়। রিক গম্ভীরভাবে বসে ভাবছিল এটা সুযোগ অনেকে নিজের কাছে আনার, কিন্তু কি করে? ও তো ঢুকতে পারছে না ওই বাড়িতে। পাশ থেকে কবির শেখ বলে উঠলেন, অনেকে কি করে তুলে আনবে সেটা ভাবছো তো? রিক ওর মামার দিকে স্থির চোখে তাকালো। অর্থাৎ হ্যাঁ, কবির শেখ বলেন, দেখো বাবাই, আমরা ওই বাড়িতে ঢুকতে পারবো না ঠিকই, কিন্তু ওকে তো বের করতে পারি, তাই না? রিক একটা শ্বাস ফেলে বলল, সেটা সম্ভব না মামা, অনেকগুলো গার্ড আছে, এতগুলো গার্ডকে কেনা সম্ভব নয়। কবির শেখ বলেন, এতজনের কি দরকার, 2-1জনই যথেষ্ট। রিক অবাক হয়ে বলল, কিভাবে? মানে কি করে বের করবো ওকে? কবির শেখ বাঁকা হেসে রিকের দিকে তাকালেন, আর রিক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো কবির শেখের দিকে। কবির শেখ রিককে এমন একটা প্ল্যান বললেন যাতে রিকের মুখেও হাসি ফুটে উঠল। এরপরে ওদের প্ল্যান মাফিকই কেটেছিল আরও 3টে দিন। অনিমা খাটে হেলান দিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনছে আর ফোনে গেমস খেলছে। আদ্রিয়ানকে এই 6 দিন ভীষণভাবে মিস করেছে ও, এখনও করছে, তাই যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করে থাকে নিজেকে। আদ্রিয়ানের সাথে একটু আগেই কথা হয়েছে ওর, কিন্তু ফোন রাখার পর আরও বেশি মিস করছে, তাই গেম খেলে মন অন্যদিকে নিতে চাইছে। হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে আশ্রমের নাম্বার দেখে অনিমার ভুরু কুঁচকে গেল। হঠাৎ এই সময় মাদার কেন ফোন করবে? কাল রাতেই তো কথা হলো। অনিমা ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আপি বলে আবারও শব্দ করে কাঁদতে শুরু করলো মেয়েটি। অনিমা কণ্ঠ শুনে বুঝতে পারল এটা তিন্নির কণ্ঠ। তিনি ওই আশ্রমেরই একজন মেয়ে। অনিমা যেই 1.5 বছর ওখানে ছিল, তখন ওর সাথে বোনের মতো সম্পর্ক হয়ে গেছে। অনিমা অবাক হয়ে পড়ল, তিন্নি কি হয়েছে সোনা, এভাবে কাঁদছিস কেন? তিনি হিসকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপি মাদারের। অনিমা উত্তেজিত হয়ে বলল, মাদারের কি হয়েছে? মাদার ঠিক আছে তো? হ্যাঁ এই তিন্নি। তিনি এবারও কাঁদতে কাঁদতে কোনো রকমে বলল, মাদার অনেক অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ আপি তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। অনিমা অবাক হয়ে বলল, তোরা মাদারকে হসপিটালে কেন নিচ্ছিস না? আশ্রমে কেউ নেই? অনিমার কথায় কোনো উত্তর না দিয়ে তিন্নি বলল, আপি তুমি প্লিজ তাড়াতাড়ি এসো প্লিজ। অনিমা বেশ ঘাবড়ে গেল, তারপর নিজেকে কোনো মতে সামলে বলল, তুই কান্না করিস না, মাদারকে তোরা দেখ, আমি এক্ষুনি আসছি। অনিমা ফোন কেটে দিয়ে যেভাবে আছে ওভাবেই শুধু পার্স আর ফোনটা নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। ওই মুহূর্তের জন্য ও ভুলে গেল আদ্রিয়ানের সতর্ক বার্তা, রিকের কথা। ওর মাথায় এখন শুধু মাদারের কথাই চলছে। আজও বেঁচে আছে শুধু মাদারের জন্যই। সেই দিন যদি মাদার ওকে রাস্তা থেকে তুলে নিজের কাছে না নিত, তাহলে সেদিন ওর সাথে কি হতো সেটা কল্পনা করলেও কেঁপে ওঠে ও। আর আজ সেই মাদারের বিপদে ও কি করে বসে থাকবে? গেটের কাছে যেতেই ওই 2 জন গার্ড বলল। অবাক করা বিষয়, অনিমা জায়গার নাম বলতেই তারা অনিমাকে আটকালো না, বরং ওকে দাঁড়াতে বলে একজন ড্রাইভার ডেকে গাড়িতে উঠিয়ে দিল। অনিমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ও শুধু ভাবছে কতক্ষণে আশ্রমে পৌঁছাবে। মাদারকে খুব বেশি ভালোবাসে ও, ওনার কিছু হয়ে গেলে ও সেটা নিতে পারবে না। আশ্রমের সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে দৌড়ে ভিতরে চলে গেল অনিমা। ভেতরে গিয়ে দেখে তিনি আর কিছু বাচ্চারা বসে কাঁদছে। অনিমা দৌড়ে ওদের কাছে গিয়ে বলল, কি হয়েছে? মাদার কোথায় বল, মাদার ঠিক আছে তো? কিন্তু ওরা কেউ কিছু বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। সেটা দেখে অনিমা রেগে গিয়ে বলল, চুপ করে আছিস কেন, মাদার কোথায় বল? তিনি কাঁদতে কাঁদতে অনিমার দিকে তাকিয়ে বলল, সরি আপু। অনিমা কিছুই বুঝলো না কি হচ্ছে এখানে। টেনশনে অনিমা কেঁদেই দিয়েছে। এরই মধ্যে মাদার ভেতর থেকে মাথা নিচু করে বেরিয়ে এলেন। মাদারকে দেখে অনিমার চোখ মুছে উঠে দৌড়ে মাদারের কাছে গিয়ে ওনাকে ধরে বলল, মাদার তুমি ঠিক আছো তো? কি হয়েছিল তোমার? ওরা কাঁদছে কেন? মাদার মাথা নিচু করে আছে, ওনার চোখ দিয়ে নীরবে জল পড়ছে। অনিমা অধৈর্য হয়ে বলল, তোমরা সবাই চুপ করে আছো কেন? প্লিজ কিছু বলো। পেছন থেকে কেউ বলে উঠল, ওরা কিচ্ছু বলতে পারবে না, আমাকে জিজ্ঞেস করো বেবি, আমি সবটা বলছি। কণ্ঠস্বর শুনেই অনিমা চমকে উঠল। কণ্ঠটা চিনতে ওর একটু দেরি হয়নি। একরাশ ভয় নিয়ে পেছনে তাকিয়ে ওর রুহু কেঁপে উঠল। কারণ রিক বাঁকা হাসি দিয়ে জিন্সের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। আর এখন সবটাই পরিষ্কার হয়ে গেল ওর কাছে। ওই ফোন গার্ডদের না, আটকানোর সব কিছুই একটা প্ল্যান ছিল। অনিমা কান্না ভেজা চোখে করুণ দৃষ্টিতে মাদারের দিকে তাকালো, যেই দৃষ্টি এটাই জিজ্ঞেস করছে যে
কেন করলো এটা। মাদার অনিমার দিকে তাকিয়ে হাত জোর করে বলেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি এটা না করলে ওরা ওই বাচ্চাগুলোর ক্ষতি করে দিত। দেখ দেখ, প্রথমে রাজি হয়নি বলে বৃষ্টির হাতে গুলি করে দিয়েছে, হসপিটালেও নিতে দিচ্ছে না। অনিমা চমকে তাকালো বৃষ্টির দিকে। 7 বছরের বাচ্চা মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। অনিমা রিকের দিকে তাকাতে দেখলো রিক পকেটে হাত ঢুকে ওর দিকে এগিয়ে আসছে। অনিমা ভয়ে পেছাতে পেছাতে বলল, প্লিজ বৃষ্টিতে হসপিটালে নিয়ে যেতে দিন, অনেক রক্ত বেরোচ্ছে, ও একটা বাচ্চা। রিক হালকা হাসলো অনিমার কথায়। তারপর লোক দিয়ে ইশারা করতে কিছু লোক বৃষ্টিকে নিয়ে চলে গেল। সাথে মাদারকেও নিতে গেলে মাদার রিকের দিকে তাকিয়ে বলল, দয়া করে যেতে দাও, ওর সাথে কিছু করো না। রিকের লোকগুলো আর কিছু বলতে না দিয়ে চলে গেল মাদারকে। রিক অনিমার দিকে এগিয়ে যেতে নিলেই অনিমা দৌড়ে পালাতে শুরু করলো। রিক হেসে পেছন থেকে বলল, শুধু শুধু এনার্জি লস করছো সুইটহার্ট, বেশি দূর যেতে পারবে না তুমি। হলো ঠিক তাই, বেশি দূর যেতে পারলো না অনিমা। তার আগে রিকের লোকেরা ওর পথ আটকে ফেলো সব দিক দিয়ে। অনিমা তাড়াতাড়ি পার্স খুলে ফোনটা বের করতে নিলেই রিক এসে ওর হাত ধরে ফেলো। তারপর হাতে চাপ দিয়ে ধরে পড়ল, আচ্ছা আদ্রিয়ান, কেন কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না বলেই অনিমার হাত থেকে পার্স আর ফোন দুটোই ছুঁড়ে ফেলে দিল। অনিমা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কান্না করছে। রিক অপর হাতে ওর চুলে মুঠি ধরে বলল, কি ভেবেছিলে তুমি ওই রকস্টারের সাথে থাকলেই আমার হাত থেকে বাঁচতে পারবে তুমি? হ্যাঁ, বলেই আরো জোরে টান মারলো ওর চুলে। ব্যথায় কুকিয়ে উঠল অনিমা। রিক হেসে বলল, লাগছে। সবে তো শুরু করলাম বেবি, দেখো তোমার সাথে আর কি কি হয়, চলো। অনিমা চমকে গিয়ে শব্দ করে কেঁদে দিয়ে বলল, না প্লিজ যেতে দিন আমাকে। রিক বাঁকা একটা হাসি দিয়ে অনিমার চোল ধরে আরো কাছে এনে বলল, তোমাকে ছাড়ার জন্য তো এত কিছু করিনি আমি। তোমাকে আমার কাছে আনতে কতটা কাঠখড় পোহাতে হয়েছে আমাকে, কোনো ধারণা আছে তোমার? অনিমা অসহায়ভাবে তাকিয়ে আছে রিকের দিকে। রিক সেদিকে পাত্তা না দিয়ে অনিমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অনেকটা যেতেই অনিমার হাত ধরা অবস্থায় বসে পড়ে বলল, প্লিজ আমি যাব না। রিক ওকে টেনে তুলে জোরে একটা থাপড় মারল অনিমার গালে। রিকের থাপড়টাই বরাবরের মতো এবারও অনিমার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল। কিন্তু রিক হাত ধরে রাখাতে মাটিতে পড়ে যায়নি ও। রিক ওকে টেনে হিসেবে আশ্রমের পেছনের বিশাল মাঠটায় নিয়ে গেল। আর ওখানে গিয়ে চমকে উঠল অনিমা, কারণ ওখানে একটা হেলিকপ্টার রাখা। অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, না প্লিজ। কিন্তু রিক অনিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে হেলিকপ্টারে তুলল। আর ওরা সবাই উঠতে হেলিকপ্টার উপরে উঠে গেল। অনিমা চেঁচামেচি করছে বলে রিক ওর মুখ বেঁধে দিল। আর ওর 2 হাত নিজের 2 হাতের মুঠোয় ধরে আছে। অনিমা নিঃশব্দে কেঁদে যাচ্ছে, কারণ চাইলেও শব্দ করে কাঁদতে পারছে না ও। শুধু রিকের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে যাচ্ছে। রিক বিরক্ত হয়ে আবার থাপ্পড় মারল অনিমাকে। তারপর দড়ি দিয়ে হাতটাও বেঁধে দিয়ে বলল, এবার তুমি খুব ভালোভাবেই বুঝতে পারবে আমার হাত থেকে পালাতে চাওয়ার কতটা ভয়ানক পরিণতি হতে পারে। সারা জীবন শুধু আফসোস করবে এই কাজের জন্য। অনিমা মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। রিকের বলা প্রত্যেকটা কথা ওর মনে তীব্র ভয় সৃষ্টি করছে। ও নিজেও আন্দাজ করতে পারছে না যে এবার ঠিক কী হতে চলেছে ওর সাথে। শুধু আদ্রিয়ানের কথাই মনে পড়ছে বারবার। আদ্রিয়ানের খুব বেশি অস্বস্তি হচ্ছে, কিছুতেই শান্তি পাচ্ছে না। আজ ফিনালে, বাট কন্টেন্টসদের গানের প্রতি কনসেন্ট্রেট করতে পারছে না ও। ওর মন বলছে অনিমা ভালো নেই, বাট শো ছেড়ে ওঠা সম্ভব না। পাশ থেকে অন্য একজন জাজ বেশ কয়েকবার আদ্রিয়ানকে জিজ্ঞেস করছে, আর ইউ ওকে? উত্তরে আদ্রিয়ান শুধু জোরপূর্বক একটা মুচকি হাসি দিয়েছে। কিন্তু ওর টেনশনে অবস্থা এতটাই খারাপ যে ঠিকভাবে বসতে অবধি পারছে না। কোনো মতে শোটা কমপ্লিট করে আদ্রিয়ান সেট থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। বাইকের একটু অবাক হলেও ভাবলো যে আর্জেন্ট কিছু হয়তো। রুমে গিয়ে পকেট থেকে ফোনটা বের করে অনিমার নাম্বারে কল করলো, কিন্তু অনেকক্ষণ ফোন বাজার পরও কেউ ফোনটা রিসিভ করলো না। আদ্রিয়ান 4-5 বার একটানা কল করার পরও ফোন রিসিভ হলো না ওপাশ থেকে। আদ্রিয়ান এবার ওর বাড়ির সার্ভেন্টকে কল করলো। ফোন বাজার কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ করলো। কল রিসিভ করতেই আদ্রিয়ান উত্তেজিত কণ্ঠে বলল, তোমার ম্যাম কোথায়? মেয়েটি স্বাভাবিকভাবেই বলল, স্যার সকালে ব্রেকফাস্ট দিয়ে আসার সময় তো দেখলাম ম্যাম রুমেই ছিল, আর এখন লাঞ্চও নিয়ে যাচ্ছি। আদ্রিয়ান একটা শ্বাস ফেলো, তবুও মানসিকভাবে শান্তি পেল না, তাই বলল, রুমে গিয়ে ম্যামকে বলো আমার ফোনটা রিসিভ করতে, আর খাবারের সাথে ওষুধগুলো ঠিকভাবে মনে করে মেশাচ্ছ তো? মেয়েটি নিচু কণ্ঠে বলল, জি স্যার। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, যাও। ফোনটা রেখে আদ্রিয়ান পাচারি করতে লাগলো। কিছুক্ষণ পর ওই সার্ভেন্ট আদ্রিয়ানকে আবার ফোন করলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে মেয়েটি বলল, স্যার ম্যাম সারা বাড়িতে কোথাও নেই।
আজান অবাক হয়ে চড়া আওয়াজে বলে উঠল, নেই মানে কি? ছাদ, গার্ডেন এরিয়া সব চেক করেছো? মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমরা সবাই মিলে সব জায়গায় খুঁজছি, কিন্তু ম্যাম নেই। আজান চিৎকার করে বলল, নেই মানে কি? ড্যাম ইট, তোমরা কি করছিলে? যদি ওর কিছু হয় না তাহলে একটাকেও বাঁচতে দেব না আমি, মাইন্ডেড। বলে ফোনটা কেটে দিল আজান। তারপর আরেকটা কল করলো। কলটা রিসিভ করতেই আজান বলল, আপনাদের দুটো নাম্বার পাঠাচ্ছি, রাইট নাও আমাকে নাম্বারগুলোর লোকেশনটা সেন্ড করুন। বলেই ফোনটা রেখে সোফায় বসে পড়ল আজান। কিছুক্ষণ পর আজানের ফোনে মেসেজ দিল। মেসেজটা দেখে আজান অবাক হয়ে গেল, কারণ অনিমার লাস্ট লোকেশন আশ্রমের দিকেই ডেডিকেট করছে, আর রিকের নাম্বারের লোকেশনটাও রিকের বাড়িতেই। আজান দুই হাতে মুখ চেপে ধরে বলল, বারবার বলেছিলাম বাড়ি থেকে বেরিও না, কিন্তু ও তো আমার কথা অমান্য করার মেয়ে না, তাহলে কি এমন হয়েছিল? কিছু একটা ভেবে আজান এবার একটা কল করলো। তারপর বলল, রিক চৌধুরী কখন বেরিয়েছে বাড়ি থেকে? ওপাশ থেকে একটা লোক বলে উঠল, সকালে বেরিয়েছেন, আর তো ফেরেননি স্যার। আজান আর কিছু না বলে ফোনটা কেটে সোফে একটা পাঞ্চ মারলো। তার মানে রিক ওর ইউজিয়াল সিমটা বাড়িতে রেখেছে, যাতে আজান ট্র্যাক করতে না পারে। আজান আবার সেই প্রথম লোকটাকে ফোন করে বলল, প্রথম যে নাম্বারটা দিয়েছি তার লাস্ট কার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে ইমিডিয়েটলি জানাও আমাকে। ফোনটা দেখে আজান চড়া আওয়াজে ওর টেম্পোরারি সেক্রেটারিকে ডাকলো। লোকটা হন্তদন্ত হয়ে ছুটে বলল, ইয়েস স্যার। আজান ব্যাগ গোছাতে গোছাতে বলল, আমি আজকেই ফিরছি, এমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা করো ফাস্ট। লোকটি ইতস্তত করে বলল, কিন্তু স্যার রাতে পার্টি আছে। আজান অগ্নি দৃষ্টি নিয়ে লোকটার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, গো টু হেল উইথ ইউর পার্টি স্টুপিড। লোকটা হক চকিয়ে গিয়ে বলল, ওকে স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেঞ্জমেন্ট করছি। বলে এক প্রকার পালিয়ে গেল। আজান পাগলের মতো করছে, এক একটা মুহূর্ত ওর কাছে বিষের মতো লাগছে। হোটেলের রুমের সবকিছু ভাঙতে শুরু করলো ও। দু এক এসেছিল ওকে শান্ত করার চেষ্টায়, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে। আজানের এখন নিজের উপর রাগ হচ্ছে যে কেন এলো ও এখানে। একটা ফাঁকা রুমের ফ্লোরে বসে নীরবে কাঁদছি অনিমা। ওর হাত মুখ এখনো বাঁধা। ঘন্টাখানেক আগে রিক ওর ফার্ম হাউসের একটা রুমে বসিয়ে রেখে গেছে ওকে। কি হতে চলেছে ও নিজেও জানে না। রিকের মাথায় কি চলছে ও সেটাও বুঝতে পারছে না। আজান ওকে বারবার বারণ করেছিল না বেরোতে, কেন শুনলো না ও? ওইবার কি করতো যাকে নিজের মায়ের মতো ভালোবাসে? সেই মানুষটার বিপদের কথা শোনার পর ওর মাথার কিছুই ছিল না, শুধু মাদারের কথাই মাথায় ঘুরছিল ওর। আজানকে কি ও আর দেখতে পাবে কোনোদিন, নাকি সারা জীবন ওকে এই নরকে কাটিয়ে দিতে হবে? এসব চিন্তা করতে করতে দরজা খোলার আওয়াজে চমকে উঠল ও। রিক এসে অনিমার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। অনিমা চোখ নামিয়ে নিল, তারপর ওর সামনে হাঁটু ভেঙে বসে বলল, তোমার বাবা খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করে গেছেন, তোমার পাসপোর্টটা করে রেখে দিয়ে। অনিমা ভুরু কুচকে তাকালো রিকের দিকে। রিক হঠাৎ এই কথা কেন বলল সেটাই বুঝতে পারলো না ও। রিক অনিমার মুখের কাপড়টা নামিয়ে দিয়ে বলল, কিছু বলবে? অনিমা কিছু না বলে শুধু তাকিয়ে আছে রিকের দিকে। চোখ দিয়ে ধীর গতিতে পানি পড়ছে ওর। রিক ওর চোখ থেকে পানি নিজের আঙ্গুলে নিয়ে বলল, এটা দেখতে যে আমার খুব বেশি ভালো লাগে তা কিন্তু না, কিন্তু কি করব বলো, তুমি এমন সব কাজ করো যে আমি নিজেকে ঠিক রাখতেই পারি না। মাথা গরম করে দাও। এই যে এখন যেভাবে শান্ত হয়ে বসে আছো, এভাবে থাকলে আমি তোমার গায়ে হাত তোলা তো দূরের কথা, ধমক পর্যন্ত দেব না, আই প্রমিস। অনিমা মুখ ঘুরিয়ে নিল। ওর কেন জানি না ইরিটেশন হচ্ছে, ভয়ের চেয়ে বেশি বিরক্ত লাগছে ওর। ওর মাথাটা কেমন যেন ঝিম ধরে আছে, অদ্ভুত লাগছে। রিক অনিমার ফেস এক্সপ্রেশন দেখে ভুরু কুচকে ফেলো। ব্যাপারটা কী হলো সেটাই বুঝলো না ও। এরকম করার তো কথা না। তবুও রিক সেদিকে পাত্তা না দিয়ে ওর একজন লোককে ডাকতেই একটা লোক ইনজেকশনের সিরিঞ্জ হাতে নিয়ে এলো। অনিমা সেটা দেখে একটু ঘাবড়ে গেল, কোনো রিয়াক্ট করলো না, কারণ ও জানে যে রিক যেটা করার সেটা করবে। রিক ইনজেকশন পুশ করতেই অনিমার হাতের খুলে হাতটা ধরে সামনে আনতেই অনিমা চোখ খিচে বন্ধ করে নিল। রিক আরও একবার অবাক হলো অনিমার রিয়াকশন দেখে। ওর সব কিছুই এতটা ইজিলি মেনে নেওয়াটা ওর নর্মাল লাগছে না। ও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার দিকে। তারপর নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে খুব ধীরে ইনজেকশনটা পুশ করলো অনিমার হাতে। অনিমার বন্ধ করে রাখা চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। রিক শুধু দেখছে অনিমাকে, কিছু তো গন্ডগোল আছে, কিন্তু সেটা কি? রিক এসব ভাবতে ভাবতে অনিমা ঢলে পড়লো। রিক তাড়াতাড়ি ধরে ফেলো ওকে। ও জানতো এমন কিছুই হবে, কারণ ইনজেকশনটা এই জন্যই দিয়েছে। সব কিছু ওর মামার প্ল্যান মতোই হচ্ছে, কিন্তু রিক শান্তি পাচ্ছে না।
অনিমার আজকের আচরণ বেশ ভাবাচ্ছে ওকে। এমন কিছু কি আছে যেটা ও জানে না? হঠাৎ এত শান্ত কেন হয়ে গেল মেয়েটা? রাতে বাংলাদেশে ল্যান্ড করলো আদ্রিয়ান ও আদিপ, আশিস, তীব্র, অরু, স্নেহা সবাইকে বলে রেখেছে ওরা এয়ারপোর্টে বসে আছে গাড়ি নিয়ে। আদ্রিয়ান ওর সিকিউরিটি গার্ডদের অন্য গাড়িতে পাঠিয়ে দ্রুতপথে তীব্ররা যে গাড়িতে আছে সেই গাড়ির কাছে আসতেই তীব্র ড্রাইভিং সিট ছেড়ে ফ্রন্ট সিটে বসে পড়লো। আর আদ্রিয়ান ড্রাইভিং সিটে বসে সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। আদ্রিয়ানের চোখ মুখ ভীষণ লাল হয়ে আছে, যে কেউ ওর মুখ দেখলে এখন ভয় পাবে। ওরা স্নেহা কেঁদে যাচ্ছিল, কিন্তু আদ্রিয়ানের চেহারা দেখে ওদের কান্না বন্ধ হয়ে গেল। আদ্রিয়ান গাড়িটা সবার আগে মাদারের আশ্রমে নিল। আশ্রমের ভেতর গিয়ে দেখলো ওখানে পুরো নীরব পরিবেশ, সব কিছুই থমথমে হয়ে আছে। আদ্রিয়ান হনহনে পায়ে ভেতরে ঢুকলো, পেছন পেছন ওরাও গেল। ভেতর গিয়ে দেখে মাদার ওনার চৌকিতে মাথা নিচু করে বসে আছে। আদ্রিয়ান সোজা ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, মাদার শব্দের অর্থ মা হয়, তাই না? কোন মা এরকম করতে পারে যে মেয়েটা আপনাকে মায়ের মতো ভালোবাসে? তার সেই ভালোবাসার এরকম একটা সুযোগ কি করে নিলেন? হ্যাঁ? আদ্রিয়ানের কথাই মাদার স্থির দৃষ্টিতে তাকালো ওর দিকে, তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। আমি জানি আমি যা করেছি সেটা পাপ, কিন্তু আরো কোনো পথই যে খোলা ছিল না আমার কাছে। সকলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মাদারের দিকে। মাদার সবটা খুলে বলতে আদ্রিয়ান ওখানে দেওয়ালে ধরে দাঁড়িয়ে জোরে একটা পাঞ্চ মারল দেয়ালে, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, সব দোষ আমার। আমি যদি ফোনটা না দিতাম ওকে, তাহলে এসব হতো না। আমার মাথায় কেন এলো না যে এরকম কিছু হতে পারে? এতটা ডাফার আমি। আদিপ আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলল, তোর কোনো দোষ নেই, সব কিছু সবসময় সবার মাথায় আসে না। তুই তো ওকে বলেছিলি বাড়ি থেকে না বেরোতে, এমনকি গার্ডদেরও বলে গিয়েছিলি ওকে যাতে বেরোতে না দেয়। তুই তো সব রকম ব্যবস্থাই করে গিয়েছিলি, কিন্তু অনিমা যে বেরিয়ে যাবে সেটা কি করে জানবি? তুই তো মানুষ, রোবট নস যে সব কিছু পারফেক্ট হবে। ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। মাদার কান্না জড়িত কণ্ঠে বলল, অনির কোনো দোষ নেই এখানে। ও ওর মাকে দেখেনি, কিন্তু আমায় দেখেছে। ও আমাকে এতটাই ভালোবাসে যতটা একজন তার মাকে ভালোবাসে। আমার কিছু হয়েছে এটা শোনার পরেও ও নিজের কথা কিংবা বসে বসে ঠিক ভুল বিবেচনা করবে, এটা ভাবাও তো চরম বোকামি নয় কি? কারণ ও স্বার্থপর নয়, নিজের মায়ের বিপদ এটা শুনে কোন সন্তান ভাবতে বসে বলো তো? যদিও আজকালকার স্বার্থপর সন্তানদের কাছে সবই সম্ভব, কিন্তু অনিমা তো সেরকম নয়। তীব্র চিন্তিত মুখ করে বলল, কিন্তু ভাইয়া, যদি গার্ডদের অনিমাকে বেরোতে দিতে বারণ করে, তাহলে উনি বেরোলো কি করে? ওদের ওকে আটকে রাখার কথা, তাই না? আদ্রিয়ান এবার কিছু না বলে ওখান থেকে বেরিয়ে গেল। ওরাও আদ্রিয়ানের পেছন পেছন ছুটলো। আদ্রিয়ান গাড়িতে বসে ড্রাইভ করছে। 7-8 জায়গায় ফোন করে সম্ভাব্য প্রত্যেকটা জায়গায় রিকের ফার্ম হাউস, ফ্ল্যাট, গোডাউন, বাড়ি সব জায়গায় টিম বাই টিম খোঁজ চালাতে অর্ডার দিয়ে দিল। আদিপ, আশিস অবাক না হলেও তীব্র, অরুমিতা আর স্নেহা বেশ অবাক হলো যে একজন রকস্টারের এত সোর্স আর কানেকশন কি করে। গোটা রাত পার হয়ে গেল, আর ওই এক রাতের মধ্যেই শহর অলমোস্ট চিরুনি তল্লাশি হয়ে গেছে, বাট অনেকে পাওয়া যায়নি। গোটা দেশের সম্ভাব্য জায়গাতেও আদ্রিয়ান লোক লাগিয়েছে। আজকে সারাদিনের মধ্যে যেখান থেকে খবর চলে আসবে। পাগল পাগল অবস্থা হয়ে গেছে আদ্রিয়ানের। এখন যেই ওর দিকে তাকাবে সেই ভয় পেয়ে যাবে। অরুমিতা আর স্নেহাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তীব্র আদ্রিয়ানের সাথে ছিল, কিন্তু একটু আগে ওকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। আদিপ আর আশিস অন্য সব জায়গায় গেছে খুঁজতে। আদ্রিয়ান এবার ওর বাড়িতে এলো। সাথে সাথে আদিপ আর আশিস এসেও ঢুকলো। ওকে বাড়িতে আসতে দেখে গার্ডের সবাই চমকে উঠলো, কারণ আদ্রিয়ানের আজ রাতে আসার কথা ছিল। আদ্রিয়ান আদিপ আর আশিসকে নিয়ে সোজা ওর সিক্রেট রুমে গেল। তারপর ল্যাপটপ অন করে কালকের পুরো সিসিটিভি ফুটেজটা দেখলো। আর যা দেখলো তাতে ওর কপালের রগ ফুটে উঠলো, মুখে ফুটে উঠলো এক ভয়ঙ্কর হাসি। এই হাসি যতটা রহস্যময় তার চেয়েও বেশি হিংস্র। আশিস অবাক হয়ে বলল, কত বড় বেঈমান, চল দুটোকে গিয়ে ধরে আসি। আদ্রিয়ান স্থির কণ্ঠে বলল, লাভ নেই, পালিয়ে গেছে ওরা। বলে আদ্রিয়ান আবার কোথাও একটা ফোন করে বলল, দুটো লোকের ডিটেলস পাঠাচ্ছি, আজ রাতে ওদের আমি আমার সিক্রেট হাউসে চাই। বলে ফোন কেটে দিল। আদিপ আর আশিস একে অপরের মুখ চাউচাই করে একটা ঢোক দিল, কারণ ওরা জানে আজ ওই দুটোর কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু অনিমার কোনো খোঁজ পায়নি আদ্রিয়ান। এটুকু বুঝে গেছে অনিমা বাংলাদেশে নেই। ব্যাপারটা অনেকটা জটিল হয়ে গেছে। এইবার সোফায় বসে দুই হাতে মুখ চেপে ধরে বসে আছে ও।
কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সব কিছু অসহ্য লাগছে। বারবার অনিমার মুখ ভেসে উঠছে, ওর ভিতর চেহারা, মুখ ফুলিয়ে বসে থাকা, আবার ফিক করে হেসে দেওয়া, বাচ্চামা সব খুব বেশি মনে পড়ছে। বারবার অনিমার বলা না গেলে হয় না কথাটা কানে বাজছে। নিজের উপরই রাগ হচ্ছে ওর। চোখ দিয়ে নীরব ধারায় এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মুখ চেপে ধরে অস্পষ্ট স্বরেই বলে উঠল, জান পাখি, হোয়ার আর ইউ? হঠাৎ কিছু মনে হতে আদ্রিয়ান তাড়াতাড়ি সেই সাইকিয়াট্রিস্টকে কল করলো যে অনিমার ট্রিটমেন্ট করছিল। ফোন রিসিভ করতেই আদ্রিয়ান বলল, হ্যালো ডক্টর। আচ্ছা, অনিমাকে যেই মেডিসিনগুলো দিয়েছিলেন, যেগুলো খাবারের সাথে মিক্স করে দেই আমি, সেগুলো যদি হঠাৎ দেওয়া বন্ধ হয়ে যায় তো? ডক্টর অবাক হয়ে বললেন, হঠাৎ এই প্রশ্ন? আদ্রিয়ান বিরক্ত হয়ে শক্ত গলায় বলল, আনসার মি ডক্টর। ডক্টর একটু গলা ছেড়ে বলেন, দেখুন, উনি ভীষণভাবে ক্রোমাটাইড, আর বিশেষ কিছু ক্ষেত্রে উনি খুব স্কোয়ার্ডো। যেই ঔষধ উনি নেওয়া শুরু করেছেন সেগুলো খুব পাওয়ারফুল, তাই মাঝপথে সেটা একদিনের জন্য বন্ধ হয়ে গেলে ওনার মধ্যে চেঞ্জ দেখা দেবে। উনি মেন্টালি অনেকটাই ডিস্টার্ব হয়ে আছেন, সমস্যাও দেখা দেবে অনেক। লাইক কখনো রিয়্যাক্ট করা বন্ধ করে দেবেন, আবার কখনো ওভার রিয়্যাক্ট করবেন, কখনো শান্ত থাকবেন, আবার কখনো ভাইলেন্ট হয়ে যাবেন। আদ্রিয়ান কিছু না বলে ফোন কেটে দিল। মাথার টেনশনে ছিঁড়ে যাচ্ছে, কি করবে সেটাই বুঝতে পারছে না। আদ্রিয়ান সামনের টি টেবিলে জোরে একটা লাথি মেরে পড়ল। রিক চৌধুরী, তোমাকে অনেকবার সাবধান করেছিলাম আমি। তোমার লোকেরা আমাকে আঘাত করেছিল, কিচ্ছু বলিনি, মুখে হাসি রেখেই শুধু একটু আহত করেছি। তুমি আমার দিকে শ্যুট করেছিলে, তবুও হাসতে হাসতেই তোমাকে সাবধান করেছিলাম। কিন্তু সেটাকে আমার দুর্বলতা ভেবে খুব বড় ভুল করে ফেলেছো তুমি। কারণ তুমি এটা জানো না যে আদ্রিয়ানকে কেউ আঘাত করলেও মুচকি হাসে, কিন্তু সেই আঘাত যদি কেউ ওর জান পাখির উপর করে তাহলে ও কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার আমার সেই রূপ দেখবে তুমি, যেটা আমি কাউকে দেখাতে চাইনি।